আমি একটু সবাইকে মেনশন করে দিয়েছি। এবার সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় এবং তোমাদের যে সকল বন্ধুরা আছে তাদেরকেও একটু বলো দ্রুত যেন যুক্ত হয়ে যায়, ঠিক আছে? ওকে, সো চলো আমরা শুরু করি। আস্তে আস্তে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করা যাক। ওকে, সো আমরা পড়েছিলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তাই না? একটু মনে করিয়ে দিই, অগ্রগামী তরঙ্গের সমীকরণ টা কি ছিল? প্রথম যে সমীকরণটা ছিল সেটা ছিল y সমান a sin ওমেগা টি মাইনাস kx। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে x দূরত্বে অবস্থিত কোনো একটা কণার টি সময়ে সরণের সমীকরণ, এবং এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই সমীকরণটাকে সাইজ করে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম a sin ওমেগা যদি কমন যায় তাহলে এখানে থাকবে t মাইনাস এক্স বাই ভি। ইয়েস, এটাই থাকবে। ওমেগা মানে 2π/t, তাহলে 2π/t। ওকে, 2π/t, ভিটি মানে হচ্ছে ল্যামডা, 2π পেলাম, ঠিক আছে। ওকে, সো এটা হলো আরেকটা সমীকরণ অগ্রগামী তরঙ্গের। আরও একটা সমীকরণ হচ্ছে a sin 2π, এখানে হবে t/T মাইনাস এক্স বাই ল্যামডা। অগ্রগামী তরঙ্গের আরও একটা পপুলার সমীকরণ হচ্ছে a sin 2π/λ ভিটি মাইনাস এক্স। সেইগুলো সবগুলো হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এবং এই সমীকরণের এই সবগুলো জিনিসই আমাদের মাথায় রাখতে হবে। এর কারণ হচ্ছে যে ভাইয়া অঙ্কের মধ্যে বিভিন্ন আকৃতির সমীকরণ দেওয়া থাকবে, সো আমরা যেটার সাথে বেশি ম্যাচ খাবে ওইটার সাথে তুলনা করে আমরা তরঙ্গের বিভিন্ন রাশিমালা প্রতিপাদন করতে পারি, তাই না? সো এটা আমরা গত ক্লাসে পড়েছি, মানে পর্ব 2-এ পড়েছি। তো আজকের ক্লাসে আমরা মূলত পড়ব অগ্রগামী তরঙ্গের দশা পার্থক্য ও পথ পার্থক্য। তোমাদেরকে সেই প্রথম ক্লাসে দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে একটা রিলেশন আমি দেখিয়েছিলাম, সেটা ছিল দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। সো এটা অনেক সময় আমরা পেঁচায় ফেলি। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা অনেক সময় আমি পেঁচা ফেলতাম, তুমি পেঁচাও কিনা। আমি মাঝে মাঝে পথ পার্থক্য সমান 2π/λ ইন্টু দশা পার্থক্য এটা বলতাম, তাহলে উল্টা হয়ে যেত, তাই না? সো এটা মনে রাখার জন্য তুমি এভাবে চিন্তা করবা, বাংলা বর্ণমালায় দ আগে না প আগে? দ আগে। এই কারণে দশা পার্থক্য সমান পরে হবে পথ পার্থক্য ইন্টু 2π/λ। সো এটা তো নর্মালি দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে রিলেশন। তোমাদেরকে এই রিলেশন থেকে একটা জিনিস আমি দেখাবো। দেখো ভাই, আগে এই জিনিসটা আগে বুঝে নাও, এরপর বাকিটা। প্রথমত একটা তরঙ্গকে আমরা বিশ্লেষণ করব। এটা সুন্দর একটা তরঙ্গ আঁকি, অ্যাট্রাকটিভ একটা তরঙ্গ আমরা অঙ্কন করি। এই হচ্ছে একটা তরঙ্গ, তাই না? তো এই যে তরঙ্গ, এই তরঙ্গের এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কি বলে ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য কি বলবো? ল্যামডা বলবো। তাহলে পুরোটা হচ্ছে ল্যামডা। আমরা এভাবে চিন্তা করি যে দুইটা ছাতি মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা ল্যামডা, একদম বেসিক। ওকে, আমরা এভাবে চিন্তা করব, দুইটা ছাতি, এই যে ছাতি ছাতি চিনো তো, আমব্রেলা, দুইটা আমব্রেলা মিলে একটা ল্যামডা। এই হচ্ছে একটা আমব্রেলা, এই হচ্ছে একটা আমব্রেলা। দুইটা আমব্রেলা মিলে যদি একটা ল্যামডা হয়, তাহলে একটা আমব্রেলা কত? মানে এই পর্যন্ত কত? এটা তো বোঝাই যাচ্ছে এটা হবে λ/2। তাহলে একটা আমব্রেলা মানে একটা অর্ধ তরঙ্গ হচ্ছে λ/2। একটা অর্ধ তরঙ্গ কত ভাইয়া? λ/2। তাহলে অর্ধ তরঙ্গের অর্ধেকটা কত হবে বলতে পারবা কেউ? এই যে এই অর্ধ তরঙ্গের এই অর্ধেকটা কত? এই অর্ধেকটা হবে λ/4। তাহলে দেখো, দেখাই তোমাদেরকে, 0 এটুকু হচ্ছে λ/4। এই দেখো 0 এটুকু হচ্ছে λ/4, তারপর λ/2, এটা আরেকটা λ/4, আরেকটা λ/4। তাহলে দেখো, একটা λ/4, দুইটা λ/4, তিনটা λ/4, চারটা λ/4 মিলে একটা ল্যামডা গঠিত। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারবো? এটা λ/4, এটা হচ্ছে এখান থেকে λ/4 প্লাস λ/4 মানে λ/2, এটা হচ্ছে 3 নাম্বার λ/4, এবং এটা হচ্ছে 4 নাম্বার λ/4 মানে ল্যামডা কাটা পুরোটা মিলে ল্যামডা হয়ে যাবে।
সে হচ্ছে তরঙ্গের ভাগ করলাম আর কি, একটা তরঙ্গকে 4 ভাগে ভাগ করলে λ/4 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 ভাগে ভাগ করলে আমরা প্রথমটা পাবো λ/4, তারপরে λ/2, তারপরে 3 λ/4, তারপরে ল্যামডা। এটা তরঙ্গে ভাগ করলাম। এই যে ল্যামডা এটা কিন্তু পথ মিন করে, ল্যামডার একক কি ভাইয়া? মিটার। সো এটা কি মিন করে? ল্যামডা মিন করে একটা পথ, একটা দৈর্ঘ্য, রাইট? এখন এই পথের সাথে অ্যাঙ্গেলের রিলেশনটাই দেখায় এটা। দেখো আমি যদি বলি দেখো এখানে তো অসংখ্য কণা আছে তাই না, কোটি কোটি কণা আছে, এটা একটা ওয়েভ, এই ওয়েভের উপর কোটি কোটি কণা আছে। এই যে এখানে একটা কণা আছে, এই কণাটা এই দিকে, এই কণাটা এই মুখী, এই কণাটা এই মুখী, এই কণাটা সর্বোচ্চ সরণ, তারপরে আবার এই যে কোটি কোটি কণা আছে এই তরঙ্গটার উপর। বুঝো ব্যাপারগুলো খুব মজা করে বোঝা যায়। এটা কোটি 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 কণা আছে, যতগুলো ভাগ করতে পারো ততগুলো কণা আছে এখানে। সো আমি যদি বলি যে দেখেন 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 বাবু সাহেবেরা, এখানে একটা কণা আছে আর এইখানে একটা কণা আছে, এই কণাটার পরের কণাটা কি ঊর্ধ্বগামী আর এই কণাটার পরের কণাটা নিম্নগামী, তাহলে এদের মধ্যে একটা দশার পার্থক্য আছে এবং এদের মধ্যে একটা পথেরও পার্থক্য আছে। তোমাদের কি মনে আছে দশা কি? আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম দশা মানে হচ্ছে যে কোনো মুহূর্তের সম্যক অবস্থান। ওকে, সম্যক অবস্থান কোন একটা কণার যে কোনো মুহূর্তের সম্যক অবস্থান। যে ধরো যে কোনো মুহূর্তে কণাটার বেগ কত, কণাটা কোন দিকে যাচ্ছে, কণার ত্বরণ কত, সরণ কত, এই সকল কিছু যে মিন করে, সরণ বাদে বেগ, ত্বরণ বা কোন দিকে যাচ্ছে, এই সব কিছু যে মিন করে তার নাম হচ্ছে দশা। এবং দশা কিন্তু একটা অ্যাঙ্গেল। দশা কি ভাই? একটা অ্যাঙ্গেল বোঝায়। এখন খেয়াল করে দেখো তো, এখানে আমি একটা কণা নেই, যে কণাটার নাম দিলাম আমি এ, এবং এখানে একটা কণা নিলাম যার নাম দিলাম বি, এবং এখানে একটা কণা চিন্তা করলাম যার নাম সি। 3টা কণা আমি চিন্তা করছি। 3টা কণার মধ্যে দেখো তো ভাই, এই যে এ কণাটা ঊর্ধ্বমুখী বাট বি কণাটা নিম্নমুখী। দেখো তো এ আর বি এর সাথে পথের পার্থক্য কত? λ/2। এ আর বি এর সাথে পথের পার্থক্য কত? দেখাই যাচ্ছে λ/2। এ যদি 0-তে থাকে, বি আছে λ/2-তে, তাহলে এ আর বি এর মধ্যে পথ পার্থক্য λ/2, তাহলে দশা পার্থক্য যেটাকে ফাই দ্বারা প্রকাশ করলাম সেটা হবে 2π/λ ইন্টু λ/2। ল্যামডা ল্যামডা কাটা 2 কাটা, তার মানে পাই। খেয়াল করে দেখো, পাই মানে 180 ডিগ্রি। তার মানে এ এবং বি এর মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি, মানে একটা এদিকে গেল, এটা তার উল্টা দিকে যাচ্ছে, 180 ডিগ্রি দশা পার্থক্য। বুঝছো? তার মানে আমরা বলতে পারি যে λ/2 এই পথ পর পর এখানে কতটুকু পথ বসাইছো? λ/2। তাহলে λ/2 পথ পার্থক্যে দশা পার্থক্য হয় পাই। এক্ষেত্রে কণাগুলো বিপরীত দশায় থাকে। তাহলে এক্ষেত্রে কি ভাইয়া? এক্ষেত্রে কণাগুলো কেমন দশায়? বিপরীত দশায়। বিপরীত দশায়, এটা যেন মনে থাকে। আবারও দেখো কি বুঝলা? λ/2 পথ পার্থক্যে কণা দুইটা দেখাই যাচ্ছে একটা এটার উল্টা দিকে, তার মানে এদের দশা কি ভাইয়া? পাই 180 ডিগ্রি, অর্থাৎ এরা বিপরীত দশায় আছে। তাহলে পথ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য হবে পাই এবং বিপরীত দশায়। এবার আমি যদি দেখি এ এর সাথে সি এর দশা পার্থক্য কত, যে ফাই এ সি, সেটা হচ্ছে 2π/λ ইন্টু ল্যামডা, পথ পার্থক্য তো ল্যামডা, এর সাথে সি এর পথের পার্থক্য ল্যামডা, ল্যামডা ল্যামডা কাটা মানে 2π। খেয়াল করে দেখবা যে এই এ কণাটা ঊর্ধ্বগামী, এই সি কণাটাও এর পরে কি হবে? পরে আবার তরঙ্গটা রিপিট হবে, মানে ঊর্ধ্বগামী। তাহলে এ আর সি কি সমদশায় আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এক্ষেত্রে কণাগুলো সমদশায়। তার মানে কোন ক্ষেত্রে সমদশায়? এক্ষেত্রে কণাগুলো সমদশায়। তাহলে সমদশায়, সমদশা মানে একই রকম, এটা উপরে উঠছে এটা উপরে উঠছে, এটা নিচে নামছে এটাও নিচে নামছে। সমদশায় থাকবে কতটুকু পথ পর পর? ল্যামডা পথ পর পর। ঠিক ল্যামডা পথ পর পর তুমি সমদশা সম্পূর্ণ কণাটাকে পাবা। যদি বলা হয় বি এর সমদশা কোথায় আছে? ল্যামডা, দেখো এই অর্ধেকটা অর্ধেকটা, তার মানে এইখানে তুমি বি এর সমদশাটা পাবা, এই যে বি এর সমদশা বি প্রাইম। তার মানে ল্যামডা পথ পর পর সমদশা সম্পন্ন কণা পাবা, সেক্ষেত্রে দশা পার্থক্য হবে 2π।
সেক্ষেত্রে দশা পার্থক্য হবে 2 পাই। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে λ/2 পথ পর পর তুমি বিপরীত দশা সম্পন্ন কণা পাবা, সেক্ষেত্রে দশা পার্থক্য হবে পাই, মানে 180 ডিগ্রি। আর ল্যামডা পথ পার্থক্য পর পর তুমি সমদশা সম্পন্ন একই রকম দেখতে কণাগুলো পাবা, কত পথ পর পর? ল্যামডা পথ পর পর, সেক্ষেত্রে দশা পার্থক্য হবে 2 পাই। বুঝতে পেরেছি? এটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি এখানে একটা ওয়েভ দিয়ে দিলাম, আমি বললাম যে ভাইয়া এই কণাটার নাম দিলাম বি, এর সমদশা সম্পন্ন কণা কোথায়? একটু আগে বলেছি সমদশা সম্পন্ন কণা আমি পাবো ল্যামডা পথ পর পর। তাহলে দেখো তো ল্যামডা পথ, এখান থেকে ল্যামডা পথ দেখো, λ/4, একটা λ/4, দুইটা λ/4, তিনটা λ/4, চারটা λ/4, এই যে এখানে এটাই কি? এটাই হচ্ছে বি পয়েন্টের সমদশা সম্পন্ন কণা বি প্রাইম। একইভাবে আমি যদি বলি ভাইয়া এইটার সমদশা সম্পন্ন কণা কোথায়, এই যে দেখো λ/4, 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 তার মানে এই যে এইটার সমদশা কিন্তু এইটা, তার মানে এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে ল্যামডা, তো এটাও আমরা লিখতে পারি বি প্রাইম। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই কণাটার সমদশা সম্পন্ন কণা কোথায়, এই যে λ/2, λ/2 মানে ল্যামডা, এই যে এখানে এটা এ হলে এটা সমদশা সম্পন্ন কণা এ প্রাইম। দেখো এটাও নিম্নমুখী, এটাও নিম্নমুখী, সো সমদশা সম্পন্ন। বুঝাইতে পারছি আমি? তার মানে একটা তরঙ্গের উপর অসংখ্য কণা থাকতে পারে, সেখানে অনেকগুলো কণা মানে হচ্ছে 2 পাই দশা পার্থক্য পরপর অথবা ল্যামডা পথ পার্থক্য পরপর তুমি একই টাইপের একই ধাঁচের কণাগুলোকে পাবা। আর λ/2 অথবা পাই দশা পার্থক্য পরপর তুমি বিপরীত দশা সম্পন্ন কণাগুলোকে খুঁজে পাবা। এই হচ্ছে সামারি। ক্লিয়ার? মনে থাকবে সবার? এই সবাই ক্লিয়ার বলো ইয়েস ভাইয়া, ক্লিয়ার, ডান? এই তো ডান। এখন চলো এখন আমরা, এটা তো গেল পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে রিলেশন দিয়ে এটা জানলাম। এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো সময়ের সাথে দশার পরিবর্তন। সময়ের সাথে আমরা দেখছি পথের সাথে দশার পরিবর্তন, মানে λ/2 দশা হয় পাই, ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য হয় 2 পাই। আমরা এটা দেখছি, বাট আমরা এখন দেখতে চাই সময়ের সাথে পরিবর্তনটা কেমন হয়। দেখি সময়ের সাথে ভাইয়া দশা পার্থক্য আবারও দপা সমান 2π/λ ইন্টু পপা, এটা তো পথ পার্থক্য রিলেশন, এটা না। দশা পার্থক্যের সাথে সময় রিলেশনটা দেখাতে যাচ্ছি। দেখো অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, আমি একটা তরঙ্গ অঙ্কন করি আগে। হ্যাঁ, মনে করো একটা তরঙ্গ মানে একটা ওয়েভ যাচ্ছে, এখানে কোটি 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 কণা আছে, ওকে? ও তরঙ্গের সামনের দিকে যাচ্ছে। এবার আমরা সময়ের সাথে দশার পরিবর্তন দেখাতে যাচ্ছি। তো তোমরা ইতোমধ্যে জেনেছো যে এই কণাটা আর এই কণাটার মাঝে দশা পার্থক্য কত ভাইয়া? এই দুইটা কণার মাঝে দশা পার্থক্য হচ্ছে 2 পাই। ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য হয় 2 পাই। আবার তুমি জানো এইখান থেকে তরঙ্গটা এইখানে আসতে যেই সময় লাগায় তাকে বলা হয় পর্যায়কাল টি, জানো না? যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল টি। তাহলে আমরা বলতে পারি সময়ের ব্যবধান যদি টি হয় দশা পার্থক্য হবে 2 পাই। তাহলে আমরা লিখতে পারি সময়ের ব্যবধান টি হলে দশা পার্থক্য হবে 2 পাই। তাহলে টি সময় ব্যবধানে দশা পার্থক্য হচ্ছে 2 পাই। তাহলে দশা পার্থক্য হচ্ছে দেখো দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, না পথ পার্থক্য। তো তোমরা জানো আমরা যদি এখানে 2π/λ দিই আর পথ পার্থক্য যদি ল্যামডা বসাই, এই ল্যামডা পথ অতিক্রম করতে কত সময় লাগে? এই ল্যামডা পরিমাণ পথ অতিক্রম করতে সময় লাগে হচ্ছে পর্যায়কাল পরিমাণ সময়। হ্যাঁ ঠিক আছে, দেখো ভাইয়া এই ল্যামডা এটার সাথে এটা পথ পার্থক্য কত? ল্যামডা।
তাহলে ল্যামডা পথ অতিক্রম করতে সময় লাগে পর্যায়কাল, তাই না? তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি 2π/λ। এখানে আমি সময়কে নিয়ে আসতে চাই। দেখো এটা তো একটা ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত এটা ডিস্টেন্সটা কত? ল্যামডা। আর ডিস্টেন্স সমান বেগ ইন্টু সময়। তো ডিস্টেন্সের জায়গায় ভি ইন্টু টি বসাতে পারি, পারি না? এখন দেখো 2πv/λ মানে কি? 2πv/λ, 2πv/λ, v/λ মানে f, তার মানে 2πf, 2πv/λ মানে 2πf, 2πf মানে ওমেগা। তাহলে দশা পার্থক্য সমান ওমেগা ইন্টু টি। টি দেওয়ার চেয়ে ডেল টি দেওয়াটাই ভালো, ডেল টি বা সময়ের পরিবর্তন। তো এটাই হচ্ছে ডেল টি না দিয়ে এই যে এটা দিই ডেল স্মল টি। এটা দ্বারা বোঝাচ্ছে দশা পার্থক্যের সাথে সময় রিলেশন, ওমেগা ইন্টু ডেল টি। দেখো এখানে তোমরা প্র্যাকটিক্যালি দেখো যে ঠিক 2π দশা পরপর, দশা পার্থক্য পরপর আমরা একই সমদশা সম্পন্ন কণা পাই। এক্ষেত্রে সময় লাগে কত? টি। দেখি তো পাই কিনা। ফাই সমান এখানে ওমেগার মান হচ্ছে 2π/t, আর সময়ের ব্যবধান যদি টি বসাও, টি কাটা, তাহলে দেখো তো আসতেছে না যে টি সময় পর দশা পার্থক্য 2π আসতেছে, তার মানে চিত্রের সাথে ম্যাচ হচ্ছে। তাহলে সূত্র মনে রাখবো, দশা পার্থক্য সমান ওমেগা ইন্টু সময়ের পরিবর্তন বা সময়ের পার্থক্য। তাহলে আমরা দশা পার্থক্যের সাথে সময়ের রিলেশন পেয়ে গেলাম, এবং এখান থেকে বুঝতে পারলাম যে ক্যাপিটাল টি সময় পর পর সমদশা সম্পন্ন কণাগুলো রিপিট হবে। তাহলে ক্যাপিটাল টি সময় পর পর সমদশা সম্পন্ন কণা পাওয়া যাবে, সমদশা সম্পন্ন কণা পাবো। শেষ। এই যে ক্যাপিটাল টি সময় যদি বসাই, এখানে ক্যাপিটাল টি বসাই, তাহলে ফাইয়ের মান আসবে 2π, আর আমরা জানি 2π রেডিয়ান পরপর সমদশা সম্পন্ন কণা পাওয়া যায়। দ্যাটস ইট। সো এই সূত্রটা মনে রাখবো, দ্যাটস ইট। সো এবার আমরা আমাদের গত ক্লাসের একটা না করা অঙ্ক করবো, যেটা রাজশাহী বোর্ড 2019-এ আসছে। সো সবাই মনোযোগ দাও। দেখো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমি কিভাবে বুঝবো? যদি ওমেগা টি এর সাথে +- x থাকে, তাইলেই বুঝবো যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। দেখো তো ওমেগা টি এর সাথে আমার +x সামথিং x আছে, তার মানে এটা কি? অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে বের করতে বলেছে পর্যায়কাল। কি বের করতে বলছে? পর্যায়কাল হিসাব করতে বলছে। তো মনে রাখবা এই যে টি এর সামনে যে সহগ সেটা হচ্ছে ওমেগা। দেখো তো আমরা যদি এই সমীকরণটা চিন্তা করি, a sin ওমেগা টি প্লাস কে এক্স প্লাস সামথিং, যা মন চায় তা থাকতে পারে। বেসিকটা হচ্ছে ওমেগা টি প্লাস কে এক্স থাকতে হবে, তারপরে π/2 π/4 যে কোনো কিছুই থাকা সম্ভব। কারণ টি এর সামনে যে আছে সে কিন্তু ওমেগা ভাইয়া, টি এর যে সহগ সেটা হচ্ছে ওমেগা। সো এটার সাথে এটা তুলনা করলে আমরা দেখতে পাই ওমেগা হচ্ছে 36। বের করতে বলছে পর্যায়কাল। আমরা জানি ওমেগা মানে 2π/t সমান 36, সুতরাং আমাদের পর্যায়কালটা হবে 2π/36। এই হচ্ছে আমাদের অ্যান্সার। একদমই সহজ প্রশ্ন, সহজ উত্তর। আশা করি এটা বুঝছো, খুবই সহজ। পরের প্রশ্ন যাই। বলছে x = 0 ধরে ভিটি গ্রাফের প্রকৃতি কেমন হবে বিশ্লেষণ করো। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে মানে এই যে সমীকরণটা দেওয়া, এটা কিন্তু কণার সরণের সমীকরণ দেওয়া, y। বলছে ভিটি গ্রাফ আঁকো। তাহলে ভিটি গ্রাফ আঁকতে হলে আমার ভি এর সমীকরণ বের করতে হবে। সো মনে রাখবা আমরা বেগ কখন পাই। সো আমরা যদি এই সমীকরণের সাথে ওকে তুলনা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে টি এর সহগ যেটা সেটাই হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা যদি 36 হয়, ওমেগা সমান লিখতে পারবো 2π/t সমান 36। এখান থেকে তোমরা টি এর মান বের করতে পারবা 2π / 36 কত হয়? 2π 3.14/36। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 0.1744 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের পর্যায়কাল, এই কণাটার পর্যায়কাল, এই যে কণাটা বা এই তরঙ্গটার পর্যায়কাল। ঠিক আছে, গেল। পরের প্রশ্ন বলেছে যে এক্স এর মান 0 ধরে ভি ভার্সেস টি গ্রাফের প্রকৃতি কেমন হবে মতামত দাও। তাইলে ভাইয়া আমার মূলত ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে হবে, বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকতে হবে। তো বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকার জন্য আমার বেগের সমীকরণটা জানতে হবে। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা কণার সরণের সমীকরণ। এখান থেকে আমরা বেগের সমীকরণ কেমনে বের করব? তোমরা সবাই পড়েছো এর আগে যে যদি আমরা সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? বেগ পাবো। তাহলে ওয়াইকে যদি টাইমের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? বেগ পাবো, তরঙ্গ বেগ পাবো। তাহলে এখানে জাস্ট ডিডিটি অফ ওয়াই, ওয়াই কত? ওয়াই হচ্ছে 3
সাইন 36t প্লাস 0.018x প্লাস π/4, সেটাকে আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, এই যে 3, এই 3 বাইরে চলে আসবে। এরপরে সাইন এই পুরোটাকে আমরা ধরবো টি, সাইন টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কস টি। তাহলে এখানে আমরা পাবো কস টি, টি কত 36t প্লাস 0.018x প্লাস π/4। ওকে, এটা হচ্ছে কস টি। এবার তুমি কাকে টি ধরেছো, এই যে এইটাকে, এই পুরোটাকে, তাহলে এই পুরোটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এই পুরোটাকে কি করতে হবে, এই পুরোটাকে আমরা আবার অন্তরীকরণ করব। কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তো এইটারে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে এটার মধ্যে সময় নেই, এটার মধ্যে সময় নেই, সময় আছে খালি 36t এর মধ্যে। অন্তরীকরণ করলে আমরা পাবো 36। সো ফাইনালি আমরা কি পাবো 3 × 36, মানে বেগের সমীকরণটা পাবো 3 × 36 মানে হচ্ছে 108, এখানে হচ্ছে cos 36t প্লাস 0.018x প্লাস π/4, সেই হচ্ছে আমাদের বেগের সমীকরণ। এটা কিসের সমীকরণ পেলাম, এটা পেলাম আমরা বেগের সমীকরণ। তো এখন আমাদের বেগের সমীকরণ পাওয়ার পর বলছে x = 0 ধরে ভিটি গ্রাফ আঁকো। ওকে, তাহলে আমরা x = 0 ধরবো। 0 হলে আমাদের বেগের ইকুয়েশনটা কি হবে, বেগের ইকুয়েশন হবে 108 cos 36t থাকবে, এটা 0 হয়ে যাবে, প্লাস π/4। এখন খেয়াল করে দেখবা এই বেগটা শুধুমাত্র সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, x এর মান তো 0ই, তাহলে এই বেগটা শুধুমাত্র সময়ের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে, তার গ্রাফটাই আমরা আঁকবো। গ্রাফ আঁকার জন্য প্রথমত আমরা y অক্ষ নিয়ে নিলাম, এরপর x অক্ষ নিয়ে নিলাম। x অক্ষে আমরা সময় রাখবো, y অক্ষে রাখবো বেগ, কারণ আমাদের v ভার্সেস t গ্রাফ আঁকতে হবে। বেগের সর্বোচ্চ মান কত ভাইয়া, cos থিটা আছে এখানে, cos সামথিং এর উপর বেগের সর্বোচ্চ মানটা নির্ভর করে। তো cos সামথিং এর সর্বোচ্চ মান হইতে পারে +-1, সুতরাং বেগের সর্বোচ্চ মান হবে, এখানে কত আছে 108 আছে, আর cos থিটার সর্বোচ্চ মান +-1 হলে বেগের সর্বোচ্চ মান হবে +-108। এটা হবে এই কণার বেগের সর্বোচ্চ মান। সেই সর্বোচ্চ মানটাকে আমরা y অক্ষে প্লট করি। এটা মনে করো 108 বেগের প্লাসের সর্বোচ্চ মান, এবং ঠিক বিপরীত দিকে এখানে দিব মাইনাসের 108। এটা হচ্ছে বেগের সর্বোচ্চ মানটা আমরা y অক্ষে প্লট করলাম। এবার দেখব সময়ের সাথে সাথে বেগটা কিভাবে পরিবর্তন হয়। তো এটা পরিবর্তন বোঝার জন্য বিভিন্ন সময় আমরা বেগ দেখব। t = 0 সময় বেগের মান কত হয় বলো, t = 0 যদি বসাও, ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে টাইমের মান 0 বসিয়ে cos π/4, cos রেডিয়ান মোডে cos π/4 এর সাথে গুণ দিতে হবে 108, তাহলে আমরা পাবো 76.36 মিটার পার সেকেন্ড। এটা কত সেকেন্ডে, 0 সেকেন্ডে। আমরা জানি পর্যায়কাল কত, এটার একটু আগেই দেখেছি আগের অঙ্কে, পর্যায়কাল হচ্ছে t.1744। তাহলে আমরা যদি t = t/4 বসাই, ওই যে পর্যাবৃত্ত গতিতে বসছিলাম, t/4 সময়ে বেগ কত হবে, t/4 মানে পর্যায়কাল বের করেছো না আগে 0.1744, তাহলে 0.1744 ভাগ 4, তাহলে 0.0436 সময়ে বেগ কত হবে, এখানে 108 cos 36, এই t এর জায়গায় বসবে t/4, t/4 হচ্ছে 0.0436 প্লাস π/4। এই পুরো ভ্যালুটা রেডিয়ান মোডে বসাবা, তাহলে বেগের মানটা পেয়ে যাবা। cos 36 এর সাথে গুণ হবে 0.0436, এর সাথে যোগ হবে π/4। রেডিয়ান মোডে করলে এটার সাথে আমরা গুণ দিব কত, 108, তাহলে এটা আসবে 0 t/4 সেকেন্ড সময়ে, t/4 সেকেন্ড সময়ে আমরা কত পাচ্ছি, দাঁড়াও দেখি, 36 ইন্টু বাই আচ্ছা 2π প্লাস cos 2π প্লাস π/4,
এর সাথে গুণ হবে 108 76.36। ওকে, টি এর মান হচ্ছে t/4। ওকে, তাহলে 2/4 1/2 5/2 cos ওকে দেখো 0.12108 -76 পয়েন্ট, এটা আসতেছে -76.36। তার মানে খেয়াল করে দেখো 36 আসতেছে না কেন, এই যে। ওকে দেখো ব্যাপারটা একটু বুঝাই। দেখো ভাইয়া, আমাদের আর সময়ের জন্য বের করতে হবে না, আমরা 0 সেকেন্ড তারপর t/4 সেকেন্ডে দেখতেছি। এতে বোঝাই যাচ্ছে যে 0 সেকেন্ডে বেগের মান ছিল 76.36। এটা 108 হলে এইটা মনে করো, এই যে এই পয়েন্টটা মনে করো 76.36। তো এই বেগটা কত সময় ছিল? 0 সেকেন্ডে। এরপর আমরা যদি চিন্তা করি t/4 সেকেন্ড, t/4 সেকেন্ডে মাইনাসে 73.36, অর্থাৎ এটা যদি এইখানে চিন্তা করো তাহলে এটা হচ্ছে মাইনাসে 76.36। এটা কত সময়ে? t/4 সময়ে। এটা t/4 দিয়ে দিলাম, t/4 সময় এইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 সেকেন্ডে এইটা, এরপর সময় বাড়ার সাথে সাথে এটা কমতে শুরু করবে, কমতে 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 t/4 সময়ে এটা এখানে আসবে। সময় যত আরও যাবে এটা কিন্তু 108 পর্যন্ত যাবে। আচ্ছা, পুরোটা আমি স্পষ্ট করে বুঝাই। দেখো এদিকে তাকাও, 0 সেকেন্ডে বেগ হচ্ছে এটা, সময় বাড়তে থাকবে। আমরা দেখতে পেলাম t/4 সেকেন্ডে এটা হবে মাইনাসের এত, এরপর আরও সময় যেতে থাকবে, বাট এটার সর্বোচ্চ মান তো -76 না, 108 পর্যন্ত। তার মানে সময় যেতে থাকলে এই মানটা বাড়তে বাড়তে 108এও আসবে। এরপরে পুরো ওয়েভ আবার সৃষ্টি হবে। দেখো 0 সেকেন্ডে এটা সময় যাচ্ছে, এটা কমছে, কমতে 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 শূন্য। এরপর সময় যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, এটা বাড়তে বাড়তে দেখো t/4-এ সে কিন্তু আসছে -70.6-এ। এরপর আরও সময় যাবে, সে কিন্তু বাড়বে, কারণ সর্বোচ্চ সে 108 পর্যন্ত বাড়তে থাকবে, সে এখান থেকে মন নিবে না, সে 108 পর্যন্ত বাড়তে থাকবে। এই যে 108 পর্যন্ত বাড়বে বাড়বে বাড়বে, আর একটু সময় যাওয়ার পর এরপর কি সে আর বাড়বে না, এরপর সে তার মতো ওয়েভ দিবে। এই যে এরপরে ওয়েভ, এই যে বাড়তে 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 সর্বোচ্চ এখানে বাড়বে কত? +এর 108। এরপর আবার সেম জিনিসটা রিপিট হবে। এটুকু যদি আঁকতে পারো তাহলে কাজ শেষ। এটা খুবই সুন্দর, খুবই চমৎকার। আমাদের প্রত্যেকটা টাইমে টাইমে বেগ বের করার দরকার নাই। 0-তে বের করলা, t/4-এ বের করলা। এবার গ্রাফ আঁকাটা বুঝো। 0-তে বেগের মানে এটা তোমরা দেখতে পাচ্ছ, সময় বাড়তে বাড়তে যখন t/4-এ যাবে বেগ হবে -76.36। ওটা দেখতেই পাইছি। তার মানে আমরা বুঝতেছি সময় এখানে যতই বাড়বে বেগটা ড্রপ করবে, করবে না? সময় যাচ্ছে, বেগটা ড্রপ করছে, করতে করতে একটা সময় শূন্য হবে। t/4-এ বেগটা গিয়ে হবে -73, এই যে এখানে দেখতেছো। কিন্তু এখানে কিন্তু বেগের শেষ পর্যায়ে না, বেগ শেষ হয় -108-এ গিয়া। তাহলে সময় বাড়তে থাকবে, বাড়তে বাড়তে বেগও বাড়তে বাড়তে -108 হবে। এরপর আবার সেম জিনিসটা রিপিট হবে। রিপিট হতে সে কি এখানে এসে থামবে না, সে এখানে ওভারকাম করে 108-এ যাবে, আবার 108 -108, আবার এইভাবে চলতে থাকবে। তুমি যদি এটুকু আঁকতে পারো তাহলে এই 4-এ 4 পেয়ে যাবা। বুঝছো জিনিসটা? পুরোটা ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার? একটু জাস্ট আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার? ওকে, ডান। এই হচ্ছে আমাদের আন্ডা বাচ্চারা, আমরা তরঙ্গের উপরিপাতন সম্পর্কে জেনে ফেললাম। তো এখন এই তরঙ্গের উপরিপাতন রিলেটেড খুব চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে স্থির তরঙ্গ, যেটাকে স্টেশনারি ওয়েভ বলে ইংলিশে। তো চলো আমরা স্থির তরঙ্গ সম্পর্কে জেনে আসি। তো স্থির তরঙ্গ হচ্ছে তরঙ্গ উপরিপাতনের একটা খুব সুন্দর ফেনোমিনান। সো চলো এখানে স্থির তরঙ্গ কাকে বলে সেটা আমরা একটু আগে জেনে নিই। স্থির তরঙ্গ কি? দেখো ভাই, এখানে দেখো সংখ্যা কি বলছে, কোনো মাধ্যমের একটা সীমিত অংশে পরস্পর বিপরীতমুখী সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি অগ্রগামী তরঙ্গ
একে অপরের উপর আপতিত হলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় তাকে স্থির তরঙ্গ বলে। অর্থাৎ যে কোনো মাধ্যমে একটা সীমিত পরিসর, ধরো এই বায়ু মাধ্যমেই এই মনে করো দুইটা কলম, এই দুইটা কলমের মাঝে আমি একটা রাবার বেঁধে দিলাম। ওকে, এই রাবার বেঁধে দিয়ে আমি যদি এই রাবারে একটা টোকা মারি, তার মানে একটা ওয়েভ এখান থেকে এখানে যাবে। তো এই ওয়েভটা কি সামনে যেতে পারবে? পারবে না কিন্তু। আর এই কলমে বাধা খেয়ে ওয়েভটা আবার রিটার্ন হবে। রিটার্ন হলে দেখো এখান থেকে ওয়েভ যাচ্ছে, এখান থেকে ওয়েভ আসতেছে, এইভাবে মুখোমুখি সংঘর্ষ, ধংঘর্ষ। এই সংঘর্ষ বা এটাকে আমরা বলি আর কি উপরিপাতন। তো দুইটা ওয়েভ যখন এভাবে উপরিপাতিত হবে, তখন এই সীমিত অংশে এই একই বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভগুলো যখন উপরিপাতিত হচ্ছে, এই সীমিত অংশে যে নতুন তরঙ্গ সৃষ্টি হবে তাকে বলবো স্থির তরঙ্গ। এখানে একটা ছোট ইমেজ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই ইমেজে একটা ওয়েভ এই যেভাবে যাচ্ছে ওদিকে, আরেকটা ওয়েভ ওদিক থেকে আসতেছে, এবং এদের এই যে এখানে ধাক্কা খেয়ে ওয়েভটা আবার এদিক থেকে রিটার্ন করছে। কন্টিনিউয়াস তুমি যদি এখানে কম্পন দিতে থাকো, ওয়েভ যেতে থাকবে এবং ওয়েভ রিটার্ন করতে থাকবে, এবং এরা উপরিপাতিত হবে। ফলে এই সীমিত অংশের শক্তিটা এই অংশের বাইরে যেতে পারবে না, এই দুই খাম্বার বাইরে যেতে পারবে না। শক্তিটা এখানে আপস অ্যান্ড ডাউনস হবে, এবং কণাগুলো এই অংশের মধ্যে কম্পিত হতে থাকবে। ফলে এই অংশের ওয়েভটা কোনো দিকে প্রোগ্রেস করতে পারবে না, সামনে অগ্রসর হতে পারবে না। এই কারণে এটাকে বলা হচ্ছে স্থির তরঙ্গ। তাহলে স্থির তরঙ্গ সৃষ্টি হবার জন্য অবশ্যই সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে এসে ক্ল্যাশ করতে হবে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে। বিপরীত দিক থেকে এসে ক্ল্যাশ করলে কি ঘটনা ঘটে অ্যাকচুয়ালি, চলো সেটা জেনে নেওয়া যাক। সেটা আমরা দেখে নিব ইউটিউব থেকে। চলো ইউটিউব থেকে আমরা একটু স্টেশনের ওয়েভটা দেখে নিই। সো তোমরা তোমাদের ফোনে বা কম্পিউটারে সার্চ করলে স্টেশনের ওয়েভটা দেখতে পারবা। জাস্ট স্টেশনের ওয়েভ লিখে সার্চ করলেই পেয়ে যাবা যে জিনিসটা কত সুন্দর। স্ট্যান্ডিং ওয়েভ, কত কত নিউজ চলে আসলো। আচ্ছা দেখো এখানে দেখে কোথায় কোনটা দিয়ে দেখলে বেটার হয়। এই যে দেখো এটা সুন্দর, খুব এটা বেশ সুন্দর। তো সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্টও চলে আসলো। এখানে কি কেনা যাচ্ছে? ওকে, ব্লাড সুগার টেস্ট। ওকে, পরে সুগার টেস্ট পরে। দেখো প্রথমত বুঝি, এখানে দেখো একটা তার বা দড়ি দুইটা ফিক্সড প্রান্তে আটকানো, ফিক্সড, কিন্তু প্রান্তগুলো ফিক্সড। এবার আমি এক প্রান্তে ঝাঁকানো শুরু করব। এই যে এক প্রান্তে ঝাঁকানো শুরু করবো, এই যে স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি হয়েছে। দেখো জিনিসটা কত চমৎকার, এর দেখা যাচ্ছে ক্লিয়ারলি, দেখতে যাওয়ার কথা। এই যে স্ট্যান্ডিং ওয়েভটা এরকম সৃষ্টি হচ্ছে, দেখছো? আবারও দেখো, এই যে এই ওয়েভটা কিন্তু এই দুই প্রান্তের মাঝেই আছে, বাইরে যাচ্ছে না। এই যে ওয়েভটা দেখতে দেখা যাচ্ছে, এটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ। এবং এখানে মজার বিষয়, তুমি যদি খেয়াল করো দেখবা ওয়েভটা চলাকালীন সময় খুব সুন্দর দেখা যায়। দেখবা যে কিছু বিন্দু এখানে ফিক্সড আছে, এই বিন্দুগুলো ফিক্সড, এই বিন্দুগুলো উপরেও উঠবে না নিচেও নামবে না, এরা ফিক্সড। মানে এরকম দেখো, কল্পনা করো এই যে এরকম একটা বেলুনের মতো মাঝখানে ফিক্সড, বেলুনের মতো মাঝখানে ফিক্সড, মনে হচ্ছে কেউ এসে এদেরকে এখানে ধরে রাখছে। এই বিন্দুগুলো ফিক্সড, এগুলো নড়তেছে না জায়গা থেকে, এগুলো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না। এগুলো বলে নিস্পন্দ বিন্দু, ইংলিশে বলে নোডস। নিস্পন্দ বিন্দু, স্থির তরঙ্গের কিছু বিন্দু আছে যেগুলো নড়ে না, আপ ডাউন করে না, এগুলো নিস্পন্দ বিন্দু। আর কিছু বিন্দু সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, সেগুলো বলা হয় সুস্পন্দ বিন্দু। যেমন এখানে যে কিছু বিন্দু থাকবে দেখবা যে উপর নিচে সর্বোচ্চ বিস্তারে কম্পিত হচ্ছে। দেখাই, এই যে দেখো, রেডি, এই যে দেখছো, এই যে মাঝখানে এই যে এই পয়েন্টগুলো কিন্তু আপ ডাউন করবে না, এখানে ফিক্সড ফিক্সড ফিক্সড। কিন্তু এই পাশের এই যে সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার, তো এটা কি ভাইয়া? সর্বোচ্চ বিস্তারে যারা থাকবে এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যান্টি নোডস বা সুস্পন্দ বিন্দু। আর এই যে যেগুলো মাঝখানে আপ ডাউন করছে না, ফিক্সড, সেগুলোকে বলা হয় নোডস বা নিস্পন্দ, মানে কোনো স্পন্দন দেয় না, নিস্পন্দ বিন্দু। আরো ক্লিয়ারলি যদি দেখতে চাই, দেখি একটু এখানে দেখাচ্ছে কিনা। আমরা স্ট্যান্ডিং ওয়েভটা তোমরা দুজন দুই পাশ থেকে একটা দড়িকে ধরেও স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি করতে পারো। আচ্ছা এটা আসলে এটা দেখি। ওকে, কোথায় গেলা? স্থির তরঙ্গ, স্ট্যান্ডিং ওয়েভ, স্টেশনারি ওয়েভও বলা যায়। আচ্ছা দেখো, এই দেখো ফিক্সড এন্ড দিলাম, এই যে তরঙ্গ রিফ্লেক্ট হয়ে আসতেছে, এই যে তরঙ্গ যেটা যাচ্ছে ওটা রিফ্লেক্ট হয়ে আসতেছে, কারণ একটা একটা যাচ্ছে, একটা রিফ্লেক্ট হয়ে আসতেছে, প্রতিফলিত হয়ে আসতেছে। এবার আমরা এটাকে নাচাচ্ছি, এই যে আবারও দেখাচ্ছে রিফ্লেক্ট হয়ে আসতেছে। একটু সামনে দিই, এবার দেখো এই যে নোটস আর অ্যান্টি নোটস এখানেও দেখাবে, যে নোটস এন এন্টি নোটস এ দ্বারা দেখাবে। দেখো এন্টি নোটস মানে সর্বোচ্চ বিস্তারে দুলবে যে কণাগুলো, হ্যাঁ, আর নোটস মানে যেগুলো দুলবে না,
এই যে দেখো এখানে এই মাঝখানের এই কণাটা দুলতেছে না, কিন্তু এটা ফিক্সড, আর এই দুই পাশে দুইটা কিন্তু দুলতেছে। দেখো এখানে নোটস অ্যান্টিনোটস ক্লিয়ারলি দেখা দিবে, এই যে মাঝখানে একটা নোটস দুলতেছে না, এটা অ্যান্টিনোটস এটা অ্যান্টিনোটস, আবার এই হাতে নোটস ওইখানে নোটস, কারণ এই প্রান্তের দুই প্রান্ত দুলছে না। তার মানে আমরা দেখতে পাইলাম যে নোটস যেই কটা হয়, এই যে দিকে তাকায় দেখি আবারও, দেখো এখানে নোটস কয়টা ক্রিয়েট হয়েছে। এবার বেশি কম্পন দিচ্ছি, মানে কম্পাঙ্ক বাড়ায় দিছি, একদম নোটস নোটস দেখাবে, এখানে ক্লিয়ার করে দেখাবে। আমি পজ করবো তখন ভিডিওটা, এই যে দেখো নোটস 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 নোটস, তার মানে তোমার হাতে ফিক্সড আছে নোটস 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 নোটস, আর অ্যান্টি নোটস দেখো একটা দুইটা তিনটা, তার মানে 1 2 3 4 চারটা অ্যান্টি নোটস তিনটা নোটস, সরি চারটা নোটস তিনটা অ্যান্টি নোটস। অ্যান্টি নোটস মানে সর্বোচ্চ বিস্তারে দুলবে, সেটা একটা স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সো বুঝতেই পারছো কত সুন্দর চমৎকার জিনিস। সো যেখানে ছিলাম দেখো জিনিসটা কত সুন্দর, নোটস অ্যান্টি নোটস, নোটস গুলো নিস্পন্দন বিন্দু, তারা স্পন্দন দিবে না, আর অ্যান্টি নোটস গুলো সর্বোচ্চ বিস্তারে। অ্যান্টি নোটস এখানে অনেক কণাই আছে, বাট সর্বোচ্চ বিস্তারে যেটা সেটা অ্যান্টি নোটস। এই যে কম্পাঙ্ক যখন আমি আরো বাড়িয়ে দিচ্ছি, নোটস অ্যান্টি নোটস গুলো আরো ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ সবাই নোটস এবং অ্যান্টি নোটস। তাহলে স্থির তরঙ্গে কি সৃষ্টি হয়, নোটস এবং অ্যান্টি নোটস। নোটস গুলো জায়গায় ফিক্স থাকবে, আর অ্যান্টি নোটস গুলো সর্বোচ্চ বিস্তারে কম্পিত হতে থাকবে। তো এগুলো আমরা এখন ম্যাথমেটিক্যালি দেখবো কিভাবে কি আসে, কিভাবে এটা জেনারেট হচ্ছে। এটা জেনারেট হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ওয়েভ দিছো না, ওখান থেকে ওয়েভ বাড়ি খেয়ে রিফ্লেক্ট আসছে, দুইটা ওয়েভ উপরিপাতিত হওয়ার কারণে এটা হয়েছে। দিস ইজ দ্য রেজাল্ট অফ সুপারপজিশন অফ ওয়েভ, উপরিপাতনের রেজাল্ট। সো চলো আমরা তো দেখেই ফেললাম, এবার আমরা চলো এটার ম্যাথমেটিক্যাল ঘটনাবলী একটু খেয়াল করি। সো এখন আমরা দেখবো স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে সৃষ্টি হয়। ওকে, এটাকে আমরা একটু ঢেকে দেই। ওকে, সো চলো আমরা একটু দেখে নেই স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে সৃষ্টি হয়। তো আমরা আগেই বলেছি যে আচ্ছা এখানে একটু লিখে নাও ফিক্সড এন্ড। ফিক্সড এন্ড কি লিখবা, ফিক্সড এন্ড। ফিক্সড এন্ড বাংলায় যেটাকে বলে বদ্ধ প্রান্তে প্রতিফলন। বদ্ধ প্রান্তে প্রতিফলন। বদ্ধ প্রান্তে প্রতিফলন মানে কি, ধরো তোমার হাতে একটা দড়ি আছে, এই দড়ির একটা প্রান্ত একটা খাম্বায় বাঁধা। কিসে বাঁধা, একটা খাম্বা। খাম্বা মানে একটা কঠিন অংশে বাঁধা, এখানে একদম ফিক্সড করে বাঁধা। এবার তুমি যদি এই দড়িটা ধরে ঝাঁকানি দাও, এই যে ওয়েভটা যাচ্ছে এভাবে, তাই না, অগ্রগামী তরঙ্গ এইভাবে যাচ্ছে, যে এই অগ্রগামী তরঙ্গকে এই দেয়ালের এই কণাটাকে নাচাতে পারবে, পারবে না। যার ফলে এই অগ্রগামী তরঙ্গটা ঠিক বিপরীত হয়ে রিফ্লেক্ট হবে, যেভাবে বিপরীত হয়ে রিফ্লেক্ট হবে। সো এই সবুজটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ। সো এরা উপরিপাতিত হলে যে ওয়েভটা সৃষ্টি হবে সেটা হচ্ছে বদ্ধ প্রান্তের প্রতিফলনের জন্য স্থির তরঙ্গ। দেখো এখানে তুমি হাত দিয়ে নাড়াচ্ছ, এখানে তোমার হাত আছে, এখানে একটা তাহলে ফিক্সড পয়েন্ট, এখানে ওয়েভ যাচ্ছে একটা, আর যেটা বদ্ধ প্রান্তে রিটার্ন হচ্ছে সেটা কিন্তু ভাইয়া উল্টে আসতেছে, উল্টে যেভাবে গেছে এটা কিন্তু তার বিপরীত দশায় আসতেছে। এবং এরা যখন উপরিপাতিত হবে, যে ওয়েভটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো স্থির তরঙ্গ। কোন প্রান্তের প্রতিফলনের জন্য, বদ্ধ প্রান্তের প্রতিফলনের জন্য। সেই স্থির তরঙ্গের ইকুয়েশনটা কেমন হবে সেটা একটু দেখে নেই চলো। তো প্রথম কথা, এখানে দুইটা ওয়েভ যাচ্ছে, যেটা যাচ্ছে সেই ওয়েভটা হচ্ছে y1, সেটা যদি হয় a sin ওমেগা টি মাইনাস kx, তাহলে যেটা আসতেছে এই যে দিকে সবুজ কালারটা যেটা আসতেছে সেটা সমীকরণ কি হবে সবাই আমরা বুঝতে পারতেছি, a sin ওদিকে গেলে মাইনাস kx, তাহলে বিপরীত দিকে আসলে প্লাস kx হয়। এটুকুই, এটুকুই না, কেননা দেখো এটা এদিকে আসার কারণে প্লাস kx, বাট এটা কিন্তু উল্টা হয়ে আসতেছে, খেয়াল করে দেখেছো, এটা উল্টা হয়ে আসতেছে। এটা কিভাবে আসতেছে, উল্টা হয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্থির তরঙ্গ কি সেটা তো দেখলাম, এবার আমরা স্থির তরঙ্গের সমীকরণ বের করব। স্থির তরঙ্গের সমীকরণটা নিশ্চয়ই অগ্রগামী তরঙ্গের সমীকরণের মতো হবে না। সো প্রথমেই আমরা দেখব ফিক্সড এন্ড, অর্থাৎ বদ্ধ প্রান্তে প্রতিফলনের কারণে যে স্থির তরঙ্গের সৃষ্টি হয় সেই স্থির তরঙ্গের সমীকরণটা কেমন হয়। তো বদ্ধ প্রান্ত বলতে আসলে কি বোঝায়, দেখো ভাইয়া বদ্ধ প্রান্ত বলতে বোঝায়, ধরো এটা হচ্ছে একটা দেয়াল এবং ঠিক আরেকটা দেয়াল এখানে, এবং এই দুই দেয়ালের মাঝে একটা দড়ি বাঁধা আছে, একটা দড়ি বাঁধা আছে, এবং সেই দড়িটা হচ্ছে এটা।
সো আমি যদি এই দড়িতে একটা কম্পন সৃষ্টি করি, এখানে একটা কম্পন সৃষ্টি করি, তাহলে এই যে একটা ওয়েভ দেখো যাচ্ছে 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 যাচ্ছে। এখন এই ওয়েভটা গিয়ে দেয়ালের এই কণাকে কি নাড়াতে পারবে? যেহেতু এটা ফিক্সড এন্ড, একদম বদ্ধ প্রান্তে টাইটলি এখানে বাঁধা, তার মানে দেয়ালের এই কণাটাকে সে নাড়াতে পারবে না। এর ফলে এখান থেকে এই এই ওয়েভটাই যে ওয়েভটা দিকে গেল, এই হোয়াইট কালার ওয়েভটা সে রিটার্ন করার সময় ঠিক উল্টাভাবে রিটার্ন করবে, যেভাবে উল্টাভাবে রিটার্ন করবে, যে এটা রিটার্ন করবে ঠিক উল্টাভাবে। অর্থাৎ যে ওয়েভটা গেল সেই ওয়েভের সাথে প্রতিফলিত ওয়েভটার দশার পার্থক্য হবে 180 ডিগ্রি। ফিক্সড এন্ডে এই ঘটনাটা ঘটে। ওকে, উল্টাভাবে যেই দশায় যায় ঠিক তার বিপরীত দশায় তরঙ্গটা ফিরে আসে। কন্টিনিউয়াসলি তুমি যখন এখান থেকে তরঙ্গ পাঠাচ্ছ, সেই তরঙ্গটা যখন আবার প্রতিফলিত হয়ে ফিরে আসতেছে, এরা কিন্তু উপরিপাতিত হবে এবং এইখানে স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ সৃষ্টি করবে। সেই স্থির তরঙ্গের সমীকরণটা আমরা বের করতে চাই। এজন্য যারা উপরিপাতিত হলো, কথাটা বুঝছো, এজন্য যারা উপরিপাতিত হলো, এই যে এরা দুইজন যে উপরিপাতিত হয়েছে, এদের সমীকরণটা লাগবে। প্রথম সমীকরণ, প্রথম তরঙ্গ যেটা সামনের দিকে যাচ্ছে হোয়াইট কালারটা, ওইটার সমীকরণ হচ্ছে a sin ওমেগা টি মাইনাস kx। ওকে, আর যেটা রিটার্ন করতেছে ওইটার সমীকরণ হচ্ছে a sin, যেহেতু সমান বিস্তার ও সমান কম্পাঙ্ক হতে হবে, a আর ওমেগা সেম, t প্লাস kx। এই পর্যন্ত লিখে এই দুইটা সমীকরণ উপরিপাতন করে দিব, তাই না? হবে না, হয়নি। কেন হয়নি ভাইয়া? 2 নাম্বার যে সমীকরণটা, মানে 2 নাম্বার তরঙ্গের সমীকরণটা, এটা লেখাটা ঠিক হয় নাই। দেখো এটা কিন্তু মানে এই দেখো তোমার হিসেবে এটা বাম পাশে আসতেছে, তার মানে মাইনাসের জায়গায় প্লাস হবে, ঠিক আছে। বাট একই সাথে এটা কিন্তু উল্টে গেছে 180 ডিগ্রি দশা পার্থক্যে। যেহেতু উল্টায় গেছে, তাহলে এখানে এটার সাথে এটার একটা দশার পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে পাই, মানে 180 ডিগ্রি। ওকে, তো এই সমীকরণটা এখন আমরা যদি সাজিয়ে লিখি, দেখো তোমাদেরকে ছোটবেলায় পড়ানো হয়েছে এগুলো, এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে। সাইন 180 প্লাস সামথিং, এই পুরোটাকে সামথিং ধরো, তার মানে সাইন 180 প্লাস থিটা মানে কি? সাইন 180 প্লাস থিটা মানে কি বলো? এই যে কোঅর্ডিনেট সিস্টেমে অল সাইন 10 কস, তাই না? তারপরে সাইন 180 প্লাস থিটা, তার মানে প্লাস থিটা মানে 10 এর ঘরে চলে গেছে। দেখো সাইন 180, এই যে এখান থেকে শুরু করে 180 প্লাস থিটা, তার মানে 10 এর ঘরে চলে গেছে। সাইন 180 কারণে সাইন সাইনই থাকবে, অনুপাতটা সেম থাকবে, কারণ আমরা জানি 2 সমকোণ হলে বা জোড় সংখ্যক সমকোণ হলে অনুপাত সেম থাকে। 180 মানে 2টা 90, অনুপাত সাইন সাইনই থাকবে। বাট সে যেহেতু 10 এর ঘরে পৌঁছে গেছে, তাহলে মাইনাস হবে। আর থিটা কত? ওমেগা টি প্লাস kx। মানে এটা মানেই কিন্তু এইটা, বুঝছো তো? মানে সাইন 180 প্লাস থিটা মানে মাইনাসের সাইন থিটা, এটা তো জানো সবাই, না জানলে জেনে নাও। তাহলে এটা হচ্ছে y2, এটা হচ্ছে রিটার্নিং ওয়েভ এবং এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, এই y1 আর y2। এরা দুজন মিলে কি তৈরি করবে? স্থির তরঙ্গ। সো এদের দুজনকে এখন উপরিপাতিত করে দাও। ভাইয়া উপরিপাতনের সূত্র অনুযায়ী আমরা পড়েছি যে লব্ধি তরঙ্গের সমীকরণটা হবে আলাদা আলাদা তরঙ্গের সমীকরণের ভেক্টর সমষ্টির সমান। তার মানে আমরা যদি এখান থেকে লিখি y সমান হবে y1, এটা কি মাইনাস আছে, তাহলে মাইনাসের y2 হবে, তাই না? মানগুলো বসিয়ে দাও। তো y1 মাইনাস y2 দিলে অনেকে দ্বিধা দ্বন্দ্বে পড়তে পারো, y1 প্লাস y2 দিলাম, খালি মানটা বসিয়ে দিব। y1 এর মান কত? a sin ওমেগা টি মাইনাস kx, আর y2 এর মানটা কত? মাইনাস a sin ওমেগা টি প্লাস kx। এবার এখান থেকে আমরা a যদি কমন নেই, কি থাকবে বলো? sin a মাইনাস b মাইনাস sin a প্লাস b। এই সূত্র তো তোমার জানা নেই, জানা আছে কি? বাট দেখো আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা এভাবে লিখি, থার্ড ব্র্যাকেট দেই, মাইনাস কমন নিয়ে যদি আমি এটাকে এভাবে লিখি, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এটা সমস্যা আছে? সমস্যা তো নাই। তাহলে দেখো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, তার মানে 2 cos a sin b, মাইনাসের সামনে চলে আসলো, 2 সামনে চলে আসলো, তাহলে cos a হচ্ছে ওমেগা টি, sin b, b কত? kx। সো এই যে সমীকরণটা, এটাই হচ্ছে আমাদের y নেটের ইকুয়েশন। আর y নেটটাই কি জানো কি ছিল? y নেটটাই ছিল স্থির তরঙ্গ, স্থির তরঙ্গের সমীকরণ।
তাহলে স্থির তরঙ্গের সমীকরণটা কি আসতেছে -2a cos ওমেগা t sin kx। এই সমীকরণটা তুমি দেখছো, এটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ দেখতেছো। অগ্রগামী তরঙ্গের সমীকরণ জানি কি ছিল? অগ্রগামী তরঙ্গের সমীকরণ ছিল a sin ওমেগা t প্লাস অথবা মাইনাস kx। অগ্রগামী তখনই হয় যখন ওমেগা t এর সাথে প্লাস মাইনাস আকারে kx থাকে, তখন এটা বোঝাচ্ছে যে না সামনে অগ্রসর হচ্ছে এবং x পয়েন্টে কোনো একটা বিন্দুর সরণ আমরা বের করছি। বাট এখানে দেখো kx টা ওমেগা t এর সাথে প্লাস মাইনাস আকারে নাই, তার মানে এটা ডেফিনেটলি অগ্রগামী তরঙ্গের সমীকরণ না। এখানে প্লাস মাইনাস আকারে kx না থাকার কারণে আমরা এটাকে অগ্রগামী তরঙ্গ বলবো না। এটা কি তরঙ্গ ভাই? এটা স্থির তরঙ্গের সমীকরণ, যেখানে kx টা সিঙ্গেল থাকতেছে। এই স্থির তরঙ্গের সমীকরণটাকে আমরা একটু আলাদা করে এখানে লিখি। আমরা দেখলাম ফিক্সড এন্ড বা বদ্ধ প্রান্তের প্রতিফলনের কারণে দুইটা তরঙ্গ যখন উপরিপাতিত হচ্ছে, এখানে যে স্থির তরঙ্গটা সৃষ্টি হবে সেই স্থির তরঙ্গের সমীকরণ হচ্ছে, একটু সাজায় লিখি, -2a sin kx টাকে একসাথে লিখলাম, দেখে নিলাম cos ওমেগা t। এই হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। এখন মজার ব্যাপার হচ্ছে, দেখো তোমরা পড়েছিলে পর্যাবৃত্ত গতি অধ্যায় পড়েছিলে একটি কণার সরণের সমীকরণ a sin ওমেগা t, মনে আছে? ওমেগা t প্লাস ডেল, সাম্যাবস্থান থেকে হলে ডেলের মান 0 ধরতা, তখন a sin ওমেগা t হতো। এখানে সাইনের জায়গায় cos হোক, ওটা কোনো সমস্যা না। দেখো তো সামথিং cos ওমেগা t, এই সামথিংটাকে আমরা কি ধরি জানো? এই সামথিংটাকে ধরি আমরা বিস্তার। তাহলে সামথিংটা থেকে যদি আমরা বিস্তার ধরি তাহলে আমরা y নেটটা পাচ্ছি a cos ওমেগা t। এই সমীকরণে কোনো x নাই প্লাস মাইনাস আকারে, তার মানে এটা হচ্ছে কোথাও মুভ করছে না, তার মানে এটা হচ্ছে স্টেশনারি ওয়েভের ইকুয়েশন, যেখানে a হচ্ছে -2a sin kx। যেখানে এটা কি মানে এই স্থির তরঙ্গের যে বিস্তার, এই বিস্তারটা কত ভাইয়া? -2a sin kx, কণার বিস্তার। এবং মজার ব্যাপার হচ্ছে এই বিস্তারটা, এই যে কণার বিস্তারটা নির্ভর করছে x এর উপর, যে বিভিন্ন অবস্থানে কণার বিস্তার বিভিন্ন রকম হবে। স্থির তরঙ্গের বিভিন্ন অবস্থানে কোনো কোনো কণা দুলবে না, আবার স্থির তরঙ্গের কোনো কোনো অবস্থানে মানে x এ বিস্তার সর্বোচ্চ হবে, মানে সর্বোচ্চ বিস্তারে দুলবে, ওইটারে বলি সুস্পন্দ বিন্দু। দেখাইছি আমরা অ্যানিমেটেড ভিডিওতে, দেখাইছি, রাইট? সেই হচ্ছে আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। সো তোমরা এখানে কি বুঝলা যে দুইটা তরঙ্গ যখন এভাবে এসে উপরিপাতিত হয় তাহলে আমরা একটা সমীকরণ পাবো, যেখানে kx যুক্ত রাশিটাকে আমরা ধরবো বিস্তার, এবং আমাদের স্থির তরঙ্গের সমীকরণটা হবে -2a sin kx cos ওমেগা t। এই সমীকরণটা অন্যরকম হতে পারতো, এখানে cos kx sin ওমেগা t হইতে পারতো। মনে রাখবা kx যুক্ত রাশিটাকে মিলিয়ে আমরা একটা বিস্তার ধরবো। ওকে, এটা হচ্ছে স্থির তরঙ্গের বিস্তার, x অবস্থানে থাকা কোন একটা কণার বিস্তার a। ওকে, এবং এই বিস্তারটা এক এক কণার জন্য এক এক রকম হবে, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য a এর ভিন্ন ভিন্ন মান পাবো। এটা তোমরা একটু আগে দেখেছো, স্থির তরঙ্গের এক এক কণার বিস্তার কিন্তু এক এক রকম। মনে আছে স্থির তরঙ্গের কণাগুলো ফিক্স ছিল, যে কণাগুলো ফিক্স সেগুলো নড়তো না, তার মানে বিস্তার শূন্য। কিছু কণা সর্বোচ্চ আপস এন্ড ডাউনস করতো, তার মানে তাদের সর্বোচ্চ বিস্তার। আবার কিছু কণা সামান্য আপস এন্ড ডাউনস হতো, তাদের বিস্তার এক এক রকম। মানে এক এক অবস্থানের উপর নির্ভর করে বিস্তার এক এক রকম হয়। ঠিক আছে, তো এগুলো স্থির তরঙ্গের সমীকরণ কোন প্রান্তের জন্য? বদ্ধ প্রান্তের প্রতিফলনের জন্য। এটা একটু মাথায় রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এখন ম্যাথমেটিক্যালি সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু খুঁজে বের করব। লেটস সার্চ সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু। অবশ্যই এটা কোন প্রান্তের প্রতিফলনের জন্য? বদ্ধ প্রান্তের প্রতিফলনের জন্য। একটু লিখো সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দুর অবস্থান বা বিন্দু, এটাকে বলে এন্টি নোডস, ইংলিশে বলে এন্টি নোডস। সুস্পন্দ বিন্দু কোথায় পাই ভাইয়া? সুস্পন্দ বিন্দু মানে যেই বিন্দুগুলো সর্বোচ্চ সরণে কম্পিত হচ্ছে। স্থির তরঙ্গের উপরে যেই বিন্দুগুলো সর্বোচ্চ সরণে কম্পিত হয় তাদেরকে বলে আমরা সুস্পন্দ বিন্দু। এখন এই বিন্দুগুলো কোথায় পাবো ভাইয়া? দেখো আমরা জানি স্থির তরঙ্গের বিস্তারের ইকুয়েশনটা একটু আগে দেখেছি, -2a sin kx, তাই না? তো ভাই সর্বোচ্চ বিস্তার তারাই হবে যখন এই যে এই সর্বোচ্চ বিস্তার, এটা তো স্থির তরঙ্গের কণার বিস্তার, কণার সর্বোচ্চ বিস্তার কত হইতে পারে? +-2a। কেমনে বুঝলাম? এই দেখো এটা হচ্ছে স্থির তরঙ্গের উপরিস্থ x অবস্থানে বিভিন্ন কণার বিস্তার। এই বিস্তারটা সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ কত হতে পারে? এখানে -2 এর পরে sin থিটা আছে, sin থিটার ম্যাক্সিমাম মান +-1, তাহলে এর ম্যাক্সিমাম মান কত হইতে পারে? +-2a, যখন
যখন সাইন কে এক্স মানে সাইন থিটার সর্বোচ্চ মান কত হয় প্লাস মাইনাস 1। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যে কণার সর্বোচ্চ বিস্তার প্লাস মাইনাস 2 তাদেরকে আমরা বলছি সুস্পন্দ বিন্দু। যে কণার সর্বোচ্চ বিস্তার মানে সরণের সর্বোচ্চ মান প্লাস মাইনাস 2 হবে তারাই কিন্তু সুস্পন্দ বিন্দু। ভাই স্থির তরঙ্গটা আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে এইভাবে চলে, তাই না? এটা কিন্তু তরঙ্গ সামনে যায় না, এইখানে যে কণাগুলো সেগুলো এইভাবে উপরের দিকে উঠতেছে, এই কণাগুলো নিচের দিকে নামতেছে। তো ভাইয়া এখানে সর্বোচ্চ সরণের কণা কোনটা? এটা 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 এটা, এগুলাকেই বলা হচ্ছে এন্টিনোডস অর্থাৎ সুস্পন্দ বিন্দু। আমরা সেই সুস্পন্দ বিন্দুগুলো খুঁজে বের করতে চাচ্ছি। তো সুস্পন্দ বিন্দু তারাই হবে যাদের বিস্তার হবে প্লাস মাইনাস 2 আর বিস্তার প্লাস মাইনাস 2 হইতে হলে সাইন কে এক্স এর মান হইতে হবে কত? প্লাস মাইনাস 1, তাই না? তাহলে এখানে ম্যাক্সিমাম বিস্তার পেতে হলে সাইন কে এক্স এর ভ্যালু কত হইতে হবে বলো? সাইন কে এক্স এর ভ্যালু হইতে হবে প্লাস মাইনাস 1। এটা প্লাস মাইনাস 1 হলেই এর ম্যাক্সিমাম মান তুমি পাবা, অর্থাৎ সুস্পন্দ বিন্দুগুলো পাবা। তাহলে এখানে আমরা এখন খুব সুন্দর করে সমাধান করতে পারি। সাইন কে মানে কি ভাই? তরঙ্গ সঞ্চারণ ধ্রুবক, যেটা হচ্ছে 2π/λ, আগে পড়াইছি, কে এর জায়গায় এটা লেখা যায়। তাহলে সাইন কতর মান প্লাস মাইনাস 1 বলো? সাইন 90 ডিগ্রি মান প্লাস মাইনাস 1, তাহলে সাইন π/2 এর মান প্লাস মাইনাস 1 হতে পারে। তারপরে কি সাইন 270 ডিগ্রি, তাই না? 3π/2, তাই না? মানে আমরা এখানে এটা লিখতে পারি, দেখো সাইনের মান যে প্লাস মাইনাস 1 লিখছি, এটা কি লিখতে পারি? সাইন π/2 প্লাস মাইনাস 1 এর জায়গায়, অথবা সাইন 3π/2, সাইন 5π/2, এই ভ্যালুগুলো হচ্ছে প্লাস মাইনাস 1 দেয়, তাই না? তার মানে আমরা লিখতে পারি সাইন 2n + 1 π/2, এই ভ্যালুগুলো সাইনের মান প্লাস মাইনাস 1 দেয়। উভয় পক্ষ থেকে সাইন সরায় দিলে, আর যদি পাই গুলো বাদ দিয়ে দিই, পাই বাদ দিয়ে দিই, তাহলে এখানে সাইন সরাই দিলাম, পাই বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকবে 2/λ × x, এখানে থাকবে 1/2, এখানে থাকবে 3/2, এখানে থাকবে 5/2 ... এখানে থাকবে 2n + 1/2, এরকমই তো নাকি? তাহলে x এর মানটা কত হবে? সুতরাং x হচ্ছে অবস্থান, কার অবস্থান? সুস্পন্দ বিন্দুর অবস্থান এখানে, কারণ সুস্পন্দ বিন্দুর জন্যই সাইন কে এক্স এর মান প্লাস মাইনাস 1 হবে। তাহলে এটা হচ্ছে সুস্পন্দ বিন্দুর অবস্থান। দেখো λ/4, ল্যামডা গুণ দিয়ে দাও, ওই পাশে ল্যামডা গুণ দিয়ে দিলাম, আর 2 দিয়ে ভাগ করলে λ/4, আবার ল্যামডা গুণ দিয়ে দাও, তাহলে 3λ/2 দিয়ে ভাগ করলে λ/4, 3λ/4, ল্যামডা গুণ দিয়ে দিলে 5λ/4। দেখো একটা প্যাটার্ন চলে আসতেছে, λ/4, 3λ/4, 5λ/4, তাহলে ... 2n + 1 λ/4। এই অবস্থানগুলোতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে ভাইয়া খুব সোজা কথা, বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে যদি স্থির তরঙ্গ সৃষ্টি হয়, কথাটা কেয়ারফুলি শুনবা, বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে যদি স্থির তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে সুস্পন্দ বিন্দুগুলো আমরা পাবো λ/4 এর বিজোড় গুণিতকে, λ/4 এর বিজোড় গুণিতকে। অর্থাৎ এই দেখাই তোমাদেরকে, এই মনে করো স্থির তরঙ্গ এভাবে সৃষ্টি হবে, বদ্ধ প্রান্তে প্রতিফলিত হলে স্থির তরঙ্গ সৃষ্টি হয় এইভাবে, বুঝছো? এবং এক্ষেত্রে আমরা সুস্পন্দ বিন্দুগুলো পাবো λ/4 এর বিজোড় গুণিতকে। অর্থাৎ দেখো উল্টা রেখেছি, একটু ভুলে গেছি। আচ্ছা দেখো, বদ্ধ প্রান্তে প্রতিফলন, কথাটা আবার আমার সাথে রিপিট করো। বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি হলে সুস্পন্দ বিন্দুগুলো পাবো λ/4 এর বিজোড় গুণিতক অবস্থানে। এই মনে করো এখান থেকে একটা তরঙ্গ যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে, এবং এই ফিক্সড এন্ডে বাধা খেয়ে এটা এবার রিটার্ন করতেছে। তাহলে এটা হচ্ছে এখানে স্থির তরঙ্গ সৃষ্টি হবে, এবং এই স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু মানে যেগুলো ম্যাক্সিমাম সরণ নিয়ে দুলতেছে, এগুলো পাবো λ/4 এর বিজোড় গুণিতকে। তারপর আমি জিরোতে কি পাবো? আমরা কি জিরোতে পাবো? না, জিরোতে পাবো না। দেখো তো আমরা তোমাদের শিখিয়েছিলাম লাস্ট ক্লাসে, এই যে এটুকু কি, এটা কি λ/4। তাহলে দেখো তো λ/4 এটা কয়টা λ/4? এটা হচ্ছে একটা λ/4। তাহলে একটা λ/4 এ তুমি এই যে সুস্পন্দ বিন্দু পাচ্ছ, দেখছো? এরপর এটা কি দুইটা λ/4, এখানে পাচ্ছ না, বাট এটা হচ্ছে 3 নাম্বার λ/4।
এটা কয় নাম্বার ল্যামডা বাই 4? 3 নাম্বার ল্যামডা বাই 4। এখানেও সুস্পন্দ বিন্দু পাচ্ছ, এখানে পাচ্ছ না। তারপর এটা হচ্ছে দেখো একটা ল্যামডা বাই 4, দুইটা ল্যামডা বাই 4, তিনটা ল্যামডা বাই 4, চারটা ল্যামডা বাই 4। এটা হচ্ছে 5 ল্যামডা বাই 4। দেখো 5 ল্যামডা বাই 4এও তুমি সর্বোচ্চ বিস্তারে দোলনরত কণাটা পাচ্ছ, 6 ল্যামডা বাই 4 এ পাচ্ছ না। এটা হচ্ছে কি 7 ল্যামডা বাই 4। তার মানে আমরা চিত্র থেকেও বুঝতে পারলাম যে ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক অবস্থানগুলোতে আমরা সুস্পন্দ বিন্দু পাই। অবশ্যই মাথায় রাখবা বদ্ধ প্রান্ত থেকে যদি প্রতিফলিত হয়ে তরঙ্গগুলো উপরিপাতিত হয় তখন। ওকে, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, খুবই গুরুত্বপূর্ণ সুস্পন্দ বিন্দু। আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস একটু মনে করা দিই। এটা হলো সুস্পন্দ বিন্দুর অবস্থান। আমি যদি বলি পরপর দুটি, একটু লিখে নাও, পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত বলো, বলতে পারবা? বিন্দুর দূরত্ব, পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে? দেখো পরপর দুটি, মনে করো এটা একটা আর এটা একটা, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পরপর দুটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব কতটুকু হয়? দেখো তো, আমরা বলছিলাম একটা ছাতা মানে ল্যামডা বাই 2, তার অর্ধেক মানে ল্যামডা বাই 4, একটু আগেই বলা হয়েছে ক্লাসে, তাই না? তাইলে ভাই এটা কি ল্যামডা বাই 4, আবার এটা কি ল্যামডা বাই 4, তাহলে দুইটা ল্যামডা বাই 4 মিলে কত হয়? ল্যামডা বাই 2। তাহলে পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 2, পরীক্ষা আসবে। আর সুস্পন্দ বিন্দুর অবস্থান কোথায় কোথায়, সেটা হচ্ছে ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতকে। অবশ্যই শর্ত সাপেক্ষ, শর্তটা কি? এক্সটেন্ট, অর্থাৎ বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে স্থির তরঙ্গটা গঠিত হলে সুস্পন্দ বিন্দুর অবস্থান হবে ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতকে, এবং পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে ল্যামডা বাই 2। এই গেল সুস্পন্দ বিন্দু মানে এন্টিনোডস। এবার আমরা চলে যাই নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু মানে যারা স্পন্দন দেয় না, যেমন এই যে এইগুলা, এই পয়েন্টগুলো, এগুলা কি কখনোই স্পন্দন দিবে না, এরা কি জায়গায় ফিক্স থাকবে? অ্যানিমেশনে দেখাইছি, তাই না? তো চলো দেখি, এখন আমরা দেখব কি নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু ইংলিশে বলে নোটস। তোমরা চলো তো নোটস পাবা। এই নোটস গুলো কোথায় পাবো ভাই? বিন্দু নিস্পন্দ মানে কি? আমার বিস্তারের সমীকরণ কি? -2a sin kx। নিস্পন্দ মানে এগুলোর বিস্তার কত হবে? শূন্য হবে। বিস্তার শূন্য হইতে হলে সাইন থিটার মান হইতে হবে 0, বুঝছো? এখানে বিস্তার মিনিমাম 0। কখন? when sin kx মানে sin থিটা এর ভ্যালু কত? 0। সাইন কতর মান 0 ভাইয়া? সাইন 0 এর মান 0, সাইন 180 এর মান 0, তারপরে সাইন কত? 360 এর মান 0। তাহলে আমরা লিখতে পারি sin kx এর কোন কোন মানগুলো 0? সাইন 0 এর মান 0, সাইন 180 এর মান 0, সাইন 2π এর মান 0, তারপরে সাইন 3π এর মান 0। এবার ডট ডট বললে সাইন nπ এর মান হচ্ছে 0। মানে সাইনের পর পূর্ণ সংখ্যার যে কোনো পাই থাকলেই মান হয় 0। সাইন সরিয়ে দিলে আমরা এখান থেকে x এর মান পাবো, এখানে k এর মান হচ্ছে 2π বাই ল্যামডা ইন্টু x। সাইন সরাই দিই তাহলে 0π 2π ডট 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 nπ, তাই না? এবার পাই সরাই দেবা, ল্যামডা দ্বারা গুণ দিবা, 2 দ্বারা ভাগ দিবা, শেষ। এই যে ল্যামডা, তাহলে পাই সরাই দাও, ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, তাহলে x হচ্ছে 0। পাই সরাই দিছি ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, এখানে পাই সরাই দিছি ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, পাই সরাই দিছি ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ। তো জিনিসটা একটু অগোছালো লাগতেছে, আমি জিনিসটাকে একটু গুছিয়ে ফেলি। আমরা উপরে নিচে যদি 2 2 গুণ দিই, সমস্যা আছে? উপরে একটা 2 দ্বারা গুণ দিলাম, নিচে একটা 2 দ্বারা গুণ দিলাম, সমস্যা আছে? নাই। তাহলে 0 তো 0ই থাকবে। উপরে 2 দিলে এটা 2 ল্যামডা বাই, নিচে 2 দ্বারা গুণ দিলে 4। উপরে 2 দ্বারা গুণ দিলে এটা 4 ল্যামডা বাই, নিচে 2 দ্বারা গুণ দিলে 4। উপরে 2 দ্বারা গুণ দিলে এটা হবে 6 ল্যামডা বাই 4। এভাবে উপরে 2 দ্বারা যদি গুণ দেই তাহলে 2n ল্যামডা বাই 4। তাহলে আমরা নিস্পন্দ বিন্দুগুলো কোথায় পাচ্ছি? দেখতেই পাচ্ছ, নিস্পন্দ বিন্দুগুলো হচ্ছে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে। এই যে দেখো ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4, তার মানে দুইটা ল্যামডা বাই 4 এ তুমি এই নিস্পন্দ বিন্দুটা পাচ্ছ। এই যে দেখো, এই যে নিস্পন্দ বিন্দুটা, এই যে নিস্পন্দ বিন্দুটা ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4, মানে কয়টা ল্যামডা বাই 4 পরে পাইছো? দুইটা ল্যামডা বাই 4। আবার এটা ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4, চারটা ল্যামডা বাই 4 এ গিয়ে এই নিস্পন্দ বিন্দুটা পাচ্ছ। 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মানে প্রতি ক্ষেত্রে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে এই অবস্থানগুলোতে তুমি নিস্পন্দ বিন্দুগুলো পাচ্ছ।
জোড় গুণিতকে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি পরপর দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব কত, বলো। পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে? এখান থেকে কানার বাই অন্ধ বুঝে দেখো, এখান থেকে এটুকু, এটা কি λ/2 না? সহজ, λ/2। চলো সামারি করি। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কোন প্রান্তে প্রতিফলন, বদ্ধ প্রান্তে প্রতিফলনের জন্য। ওকে, সুস্পন্দ বিন্দুর অবস্থান কোথায়? λ/4 এর বিজোড় গুণিতকে। নিস্পন্দ বিন্দুর অবস্থান কোথায়? λ/4 এর জোড় গুণিতকে। এটা ইম্পর্টেন্ট। এবার পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2, পরপর দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব কত হবে? λ/2। এই পুরো জিনিসটা আমরা একটু পর ভিজুয়ালাইজ করবো, একদম চোখ দিয়ে দেখবো যে যা যা বলতেছি তা তা সত্য। ওকে, সো এগুলো হচ্ছে স্থির তরঙ্গ বদ্ধ প্রান্তের প্রতিফলনের জন্য। এবার আমরা আসি স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ এটা হচ্ছে আমাদের মুক্ত প্রান্ত বা ফ্রি এন্ডে প্রতিফলনের জন্য এখন আমরা দেখব। এই জিনিসটা একটু মুছে দেই, প্যাটার্নটা। ওকে, খেয়াল করি চলো। তো স্থির তরঙ্গ তুমি যেটা দেখছো, এই যে এটা হচ্ছে বদ্ধ প্রান্তে প্রতিফলন। মানে প্রান্ত যদি ফিক্সড থাকে, দুই প্রান্ত যদি ফিক্সড থাকে দেয়ালের মতো। এবার স্থির তরঙ্গ আমরা দেখব মুক্ত প্রান্তে প্রতিফলন। একটু লিখো সবাই। এবার আমরা দেখব মুক্ত প্রান্তে প্রতিফলন। মুক্ত প্রান্তে প্রতিফলন, প্রতিফলন বা এটাকে বলতে পারি ফ্রি এন্ড রিফ্লেকশন। এটা মানে কি বুঝাইছি ভাইয়া? কিছুই বুঝি নাই, বুঝান আবার, চলো বুঝাই। ওকে, প্রথম কথা, ধরো তোমার হাতে একটা দড়ি আছে। এই মনে করো তোমার হাতে এই দড়িটা আছে, এই হচ্ছে তোমার এই দড়ির এক প্রান্ত তোমার হাতে আছে। এই দড়িটা গিয়ে এখানে একটা বাঁশের মাঝে, এই মনে করো একটা বাঁশ, এই দড়িটা গিয়ে বাঁশে কিভাবে সেট করা আমি দেখাই। এখানে একটা রিং এর মাধ্যমে এই বাঁশে এই দড়িটা এভাবে বাঁধা। দেখো ভাই, রিংটা বাঁশের সাথে একটু লুজলি কানেক্টেড, তাই না? দেখাই যাচ্ছে। এবার আমি যদি এখানে কম্পনের সৃষ্টি করি, এটারে যদি আমি এখানে কম্পনের সৃষ্টি করি, যে কম্পন যাচ্ছে 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 যাচ্ছে, তাহলে এই রিংটা মুভেবল নাকি মুভেবল না? ফিক্সড নাকি ফ্রি? এই প্রান্তটা ফিক্সড নাকি ফ্রি? ফ্রি। এটা যদি ফ্রি হয় তাহলে এই পয়েন্টে এভাবে মুভ করবে। তাহলে আমি যেই দশায় দিছি এটা কিন্তু সেই দশাতে, এটা কিন্তু যেই তরঙ্গটা যাচ্ছে আর যেই তরঙ্গটা রিটার্ন করবে সে কিন্তু ঠিক এই একই দশায় এদিক থেকে ফিরে আসবে। যে সবুজটা ফিরে আসতেছে আর কি। তাহলে এক্ষেত্রে স্থির তরঙ্গটা সৃষ্টি হবে, যেহেতু জায়গাটা স্থির, এখানে স্থির জায়গা, কারণ এখানে তুমি তোমার হাত দিয়ে ধরে রাখছো, জায়গাটা সীমিত অংশ, ফিক্সড জায়গা, সেখানেও স্থির তরঙ্গ সৃষ্টি হবে, বাট তার চেহারা একটু ভিন্ন রকম হবে। কেমন ভিন্ন? কোথায় ভিন্নতাটা আসবে দেখো। যেই তরঙ্গটা গেল ওর ইকুয়েশন কি? এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা হচ্ছে যেই তরঙ্গটা গেল। আর যেই তরঙ্গটা রিটার্ন আসলো ওর চেহারাটা হবে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, যেহেতু এদিকে আসতেছে তাই প্লাস কে এক্স। কিন্তু আগে যেটা ছিল পাই ছিল, বাট এখন কি পাই হবে না। মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে ও যেই দশায় গেছে সেই দশায় রিটার্ন আসতেছে। তারপরে দশার পার্থক্য আগের মতো 180 নাই, তারপরে এখানে পাইটা হচ্ছে না, এখানে প্লাস পাইটা হচ্ছে না, যেটা ছিল আগে। দেখো একটু দেখাই, নোট করে করে বললে নোটটা একটু উল্টায় দেখো, নোটটা একটু উল্টায় দেখো। এখানে পাই পরিমাণ ফেজ ডিফারেন্স ছিল, মানে দশার পার্থক্য ছিল, বাট মুক্ত প্রান্ত হওয়ার কারণে এটা সম দশায় আসতেছে, তাহলে প্লাস কে এক্স হলো। এখন কন্টিনিউয়াস তুমি দিচ্ছ, কন্টিনিউয়াস আসতেছে, কম্পন কিন্তু এখানে দিচ্ছই, এখানে একটা স্থির তরঙ্গ সৃষ্টি হবে। সেই স্থির তরঙ্গের ইকুয়েশনটা কি হবে? সেই স্থির তরঙ্গের ইকুয়েশন হচ্ছে ওয়াই নেট, যোগ করে দাও y1 প্লাস y2, যোগ করলে কত হবে? এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এখন দেখো এ কমন নিলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। এবার দেখো কে এক্স যুক্ত রাশি কিন্তু পাল্টায় গেছে, তাহলে জিনিসটাকে আমি যদি সাজায় লিখি তাহলে আমরা পাবো কে এক্স গুলো একসাথে, তাহলে 2a
cos kx sin ওমেগা টি। ইয়েস, এটাও কিন্তু স্থির তরঙ্গের ইকুয়েশন। এই পুরোটাকে kx যুক্ত রাশিটাকে আমরা ধরবো বিস্তার, তাহলে কারণ বিভিন্ন কণার বিস্তার বিভিন্ন রকম, এই কারণে kx যুক্ত রাশিটাই আমার একটা কণার বিস্তারকে পারফেক্টলি প্রকাশ করে। সো এটাকে আমরা বিস্তার যদি ধরি a, তাহলে sin ওমেগা টি, এ হচ্ছে আমাদের স্থির তরঙ্গ। তো আগেরটা কি ছিল না? হ্যাঁ, ওইটাও ছিল স্থির তরঙ্গ। আমি সেজন্য বলছি cos sin sin cos দ্যাট ইজ নট ম্যাটার। ওকে, যেখানে দেখবা kx প্লাস মাইনাস আকারে নাই, ওইটা কি ভাই স্থির তরঙ্গ। সো এটা একটা স্থির তরঙ্গ। তো এটার সাথে এটা তুলনা করলে আমরা দেখতেই পাচ্ছি এর জায়গায় বসছে 2a cos x, তাহলে সুস্পন্দ নিস্পন্দ বিন্দু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখি চলো, এখন যদি দেখি মুক্ত প্রান্তে প্রতিফলনের জন্য সুস্পন্দ বিন্দু কই, এই যে সুস্পন্দ বিন্দু, একটু লিখি সুস্পন্দ বিন্দু মানে এন্টি নোটস। ভাইয়া এখানে বিস্তারটা কত বলো? এই যে বিস্তারটা কত? বিস্তার হচ্ছে a 2a cos x, 2a cos kx, এটা হচ্ছে বিস্তার। তো a এর ম্যাক্সিমাম মান কত হবে বলো? এন্টি নোটস এর ক্ষেত্রে a ম্যাক্সিমাম হইতে হবে প্লাস মাইনাস 2a, when cos kx সমান কত হবে? cos kx সমান হবে প্লাস মাইনাস 1। তো cos কতর মান প্লাস মাইনাস 1 তোমরা একেবারে বলো। এই যে cos kx, cos কত এর মান প্লাস মাইনাস 1? 0। তাহলে cos 0, তারপরে cos 90 না, cos 90 না, cos 180 মানে cos পাই, তারপরে কত? cos 2 পাই, cos 3 পাই, মানে ডট 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 cos n পাই এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। cos বাদ দাও, পাই বাদ দাও, k এর মান 2 পাই বাই ল্যামডা, x 0 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই n পাই, পাই বাদ দাও, x ল্যামডা দিয়ে গুণ করো, 2 দ্বারা ভাগ করো, তাহলে 0 এর সাথে যা গুণ দিবা 0, ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, এখানে 2 থাকলো ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, দেন 3 থাকলো ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, এখানে n থাকলো ল্যামডা দ্বারা গুণ 2 দ্বারা ভাগ। জিনিসটাকে আরো সুন্দর করতে চাই, সুন্দর করার জন্য আমি উপরে নিচে 2 গুণ দিব, এখানে উপরে 2 নিচে 2 গুণ দিলে 0 0ই থাকবে, উপরে 2 নিচে 2 গুণ দিলে 2 ল্যামডা বাই 4, উপরে 2 নিচে 2 গুণ দ্বারা গুণ করলে 4 ল্যামডা বাই 4, 6 ল্যামডা বাই 4, 8 ল্যামডা বাই 4, অর্থাৎ 2n ল্যামডা বাই 4। শর্ত কিন্তু উল্টায় গেছে, দেখছো? তাহলে ভাই মুক্ত প্রান্তে প্রতিফলিত হয়ে যদি তরঙ্গ উপরিপাতিত হয়, সেক্ষেত্রে সুস্পন্দ বিন্দুর অবস্থান হবে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে। ওকে, মুক্ত প্রান্তে প্রতিফলিত হয়ে তরঙ্গ যদি উপরিপাতিত হয়, সুস্পন্দ বিন্দুর অবস্থান হবে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে। সো অবশ্যই খেয়াল রাখবা, শর্ত কিন্তু উল্টায় গেছে, তাই না? এবং পরপর দুটি সুস্পন্দ বিন্দু দূরত্ব, সুস্পন্দ বিন্দুর দূরত্ব হবে ল্যামডা বাই 2। ওই একই রকম দেখাই তোমাদেরকে চিত্র এঁকে, অন্য কালার দিয়ে দেখে, এই দেখো চিত্রটা কেমন হয়। মনে করো মুক্ত প্রান্ত মনে করো। এবার দেখো এখানে স্থির তরঙ্গের চিত্রটা এরকম হবে স্থির তরঙ্গের চিত্রটা। দেখো তো, এই যে জিরো অবস্থানে সুস্পন্দ বিন্দু পাচ্ছে, এই যে সর্বোচ্চ বিস্তার, এই যে আমি যদি মিডল লাইন ধরি, এটা সর্বোচ্চ বিস্তারে জিরো অবস্থানে, তারপর হচ্ছে কোথায়? এটা হচ্ছে ল্যামডা বাই 4, তাহলে একটা ল্যামডা বাই 4 এ তুমি নিস্পন্দ বিন্দু পাচ্ছ, দুইটা ল্যামডা বাই 4 এ আবার সুস্পন্দ, এই যে এটা কি? এটা হচ্ছে দুইটা ল্যামডা বাই 4, এই যে দেখো ল্যামডা বাই 4 দুইটা ল্যামডা বাই 4, এটা হচ্ছে 3 নাম্বার ল্যামডা বাই 4 নিস্পন্দ বিন্দু, এটা হচ্ছে 4 নাম্বার ল্যামডা বাই 4 সুস্পন্দ বিন্দু, এটা 5 নাম্বার ল্যামডা বাই 4, এটা 6 নাম্বার ল্যামডা বাই 4। তোমাদের চিত্র আঁকতে হবে না, আমি জাস্ট দেখাইলাম মুক্ত প্রান্তে প্রতিফলন হলে স্থির তরঙ্গটা দেখতে এরকম হয়। সেক্ষেত্রে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে আমরা পাবো সুস্পন্দ বিন্দু। এদের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এই সুস্পন্দ বিন্দু আর এটা সুস্পন্দ বিন্দু, মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4 মানে ল্যামডা বাই 2। মানে মোট কথা এটা সবসময় সেম থাকে, পরপর দুটি সুস্পন্দ অথবা পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2ই থাকে, ওইটাতে কোনো ঝামেলা নাই। ঝামেলা খালি এখানে শর্ততে, মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু পাবো ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে, আর বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু পাবো ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতকে। দ্যাটস ইট। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে এটা নিস্পন্দ বিন্দু কই পাবো, এটা তোমরা করবা, এটা না করলে পাপ হবে। কি বিন্দু ভাইয়া? নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু আমরা কোথায় পাবো ভাই? আগে বলছি নিস্পন্দ বিন্দু মানে a সমান কত? 2a cos kx, তাই না? নিস্পন্দ বিন্দু পেতে হলে cos kx এর মান হইতে হবে 0। তাহলে cos কতর মান 0 ভাইয়া? cos হচ্ছে kx,
cos 90 ডিগ্রি মানে π/2 এর মান 0, cos কত 270 ডিগ্রি মানে 3π/2 এর মান 0, cos 5π/2 এর মান 0, তার মানে cos 2n + 1 π/2 এর মান হচ্ছে 0। সব বাদ দিলে x এর মান পাবা λ/4, 3λ/4, 5λ/4 ... 2n + 1 λ/4 শেষ। তার মানে নিস্পন্দ বিন্দুর অবস্থান হবে λ/4 এর বিজোড় গুণিতকে। ভাই এত পেঁচাপেচির কিছু নাই। স্থির তরঙ্গ কয়ভাবে সৃষ্টি করা যায়? দুই ভাবে। কি কি? বদ্ধ প্রান্তে প্রতিফলনের মাধ্যমে আর মুক্ত প্রান্তে প্রতিফলনের মাধ্যমে। বদ্ধ প্রান্তে যদি প্রতিফলিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি হয়, সুস্পন্দ বিন্দুগুলোর অবস্থান হবে λ/4 এর বিজোড় গুণিতকে, নিস্পন্দ হবে জোড় গুণিতকে। আর মুক্ত প্রান্তে প্রতিফলন হয়ে যদি স্থির তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে সুস্পন্দ বিন্দু হবে λ/4 এর জোড় গুণিতকে আর নিস্পন্দ বিন্দু হবে λ/4 এর বিজোড় গুণিতকে। এবং এখানেও দেখবা পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব λ/2 শেষ। এবার এই পুরো জিনিসটা যে আমরা পড়লাম, এটুকু আমার এইচএসসি অ্যাডমিশন কভার করে ফেলবে। এবার আমরা এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করে দেখব। ওকে, আমরা দেখতে চাই আসলে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম আসলে সঠিক কিনা। চলো সেটা আমরা অ্যানালাইসিস করে আসি। এই অ্যানালাইসিসটা যদি তুমি না বুঝো তাতেও সমস্যা নাই, এখন পর্যন্ত যদি বুঝে থাকো তাইলেই হবে। ওকে, তো চলো আমরা একটু অ্যানালাইসিস করে আসি। এইখানটায় স্লাইডটা কপি করি। কি অ্যানালাইসিস করব ভাইয়া? স্থির তরঙ্গ আমরা একটু এখানে টাইটেল দিয়ে নিই বদ্ধ প্রান্ত। বদ্ধ প্রান্ত মানে বদ্ধ প্রান্তে প্রতিফলন। ওকে, এবার স্থির তরঙ্গ সৃষ্টি হয় দুইটা আলাদা আলাদা তরঙ্গের মাধ্যমে বদ্ধ প্রান্তে। সেটা কি কি? a sin ωt - kx, এটা একটা। আরেকটা জানি কি ছিল? y সমান -a sin ωt + kx। এদের দ্বারা স্থির তরঙ্গের সৃষ্টি হয়, তাই না? সো দেখি আমরা এখন দেখব যে বিভিন্ন সময়ে স্থির তরঙ্গের বিস্তারের অবস্থা কি সেটা একটু দেখার জন্য আমি একটা ঘর বানাই। চলো, এই ঘরে রাখবো সময়, কথা বুঝছো? এই ঘরে রাখবো সময়, বিভিন্ন সময়। এখানে যেহেতু সময় আছে, বিভিন্ন সময়। এই ঘরে রাখতেছি হচ্ছে প্রথম তরঙ্গটা মানে y1, এটা হচ্ছে দ্বিতীয় তরঙ্গটা মানে y2, এবং এখানে হচ্ছে নেট। তো রেডি? এখানে হচ্ছে সময় মানে টাইম। এখানে রাখতেছি হচ্ছে প্রথম তরঙ্গ, এটা দ্বিতীয় তরঙ্গ, এবং এখানে রাখবো আমরা y নেট। আমরা বিভিন্ন সময়ে স্থির তরঙ্গ দেখতে চাই। আচ্ছা দেখো, ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরো দুইটা দণ্ড, এর মাঝে একটা দড়ি লাগাই দিছো, দড়িটাকে ধরে থাবড়া মারছো, দড়িটা শুরু হয়েছে, স্থির তরঙ্গ কাঁপতেছে। এবার তুমি ছবি তুলবা, বিভিন্ন সময় স্থির তরঙ্গের চেহারাটা তুমি দেখবা। তুমি খ্যাচ 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 করে সময় ছবি তুললা। ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডে 5টা ছবি তুললা। এই 5টা ছবি দেখতে কেমন হবে সেটাই দেখবো। মানে বিভিন্ন সময় স্থির তরঙ্গটা দেখতে কেমন সেটাই আমি দেখাচ্ছি। চলো, তো এক্ষেত্রে সময় আমরা 5টা মান মনে রাখার চেষ্টা করি। 0, t/4, t/2, 3t/4, t। পর্যায়বৃত্ত গতিতে এই 5টা টাইমই পড়াইছি। আমার এলোপাথারি সময় নিলে তো হবে না, আমরা একটা প্যাটার্ন দেখতে চাই। তো এই প্যাটার্ন এই 5টা সময় দেখবো আমরা। কোন কোন সময়ে ছবিটা দেখবো? স্থির তরঙ্গের ছবিটা আমি দেখতে চাই 0 সেকেন্ডে দেখবো, t/4 সেকেন্ডে দেখবো, t/2 সেকেন্ডে দেখবো, 3t/4 সেকেন্ডে দেখবো, এবং ক্যাপিটাল টি অর্থাৎ পর্যায়কাল সময়ে দেখবো স্থির তরঙ্গটা কেমন দেখতে। তাহলে ফার্স্ট অফ অল 0 সেকেন্ডে দেখতে চাই, টাইমের মান যখন 0। বলো টাইমের মান 0 হলে এখানে ওমেগা ইন্টু টি কত হয়? তার আগে ওমেগা ইন্টু টি কত হয়? 0। তাহলে a sin -kx মানে কি হবে? মাইনাসের a sin kx হবে, মাইনাসের a sin kx হবে। এই যে এখানে টাইমের মান 0। এবার y2 তে বসাও, টাইমের মান 0। এখানে 0 বসালে এখানে একটা মাইনাস আছে, তাহলে a sin এটা প্লাসের kx। এখন y1 আর y2, y নেট মানে y1 প্লাস y2, y1 প্লাস y2, এই দুটো যোগ করলে কি পাচ্ছি? y নেট পাচ্ছি -2a sin kx। দেখতে পাচ্ছ? এখান থেকেও বোঝা যায় কেন 2a sin kx আমরা বিস্তার ধরছিলাম। কারণ এই y নেট মানে কণার সরণ কিন্তু টাইমের উপর, এখানে আমরা দেখতে পাচ্ছি কণার সরণটা বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম হবে। সেই kx যুক্ত রাশিটাকে আমরা বিস্তার ধরতে হবে আমাদের। ওকে, সো লিখলাম, এটা নিয়ে প্যারা নেই। এটা কত সময়? 0 সেকেন্ডে। তাহলে 0 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি আমার নেট হচ্ছে -2a sin kx। এটা আমরা চিত্র আঁকবো একটু পরে। ওকে, এটা হচ্ছে 0 সেকেন্ডে গেল। এই হচ্ছে একটা ঘর করে দিলাম।
এবার কোন সেকেন্ডে যাব? এবার আমরা যাব টাইমের মান কত, t/4। টাইমের মান যখন কত, t/4। আমি সমীকরণ লিখবো, বুঝবো, তোমাদের মুছার অপশন নাই। যেখানে টাইমের জায়গায় t/4 বসাও। এই দেখো a sin ওমেগা মানে কি জানো তো, 2π/T। আর টাইমের মান বসাবো t/4 মাইনাস kx। t কাটা 2 দুগুণে 4, তাহলে sin 90 মাইনাস থিটা মানে কত বলো? এই দেখো, এই যে এখানে দেখাই, অল sin 10 cos sin 90 মাইনাস থিটা, তার মানে অল পড়ছে। sin 90 কারণে অনুপাতটা হয়ে যাবে cos, যেহেতু অলে পড়ছে তার মানে পজিটিভ, তার মানে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। পুরো জিনিসটাকে আমরা মুছে এখানে লিখবো a cos kx, মানে t/4 সময়ে এই সমীকরণটা হয় a cos kx। আর ওই সমীকরণটা কত হয়, সাইন, এখানেও কি t/4 বসালে 90 প্লাস থিটা হবে, মানে সাইন 90 প্লাস থিটা মানে cos থিটা। মাইনাস তো একটা আছেই, সাথে a cos থিটা, সাইন 90 প্লাস থিটা মানে cos থিটা। এই দুইটা যোগ হলে কত হচ্ছে, প্লাসের a cos kx মাইনাসের a cos kx যোগ হলে হয়ে যাবে 0। তাহলে t/4 সেকেন্ড সময় আমার স্থির তরঙ্গ এর সমীকরণে স্থির তরঙ্গটার বিস্তার বা সরণ, y net মানে কি সরণ, স্থির তরঙ্গের সরণ কত হবে, 0। চিত্র আমরা ভিজুয়াল করব একটু পরেই। দেখো গেল t/4। এবার কোন সময়, t/4 এর পরে কি t/2 সেকেন্ড সময়ে আমার y1, এই যে t এর জায়গায় t/2 বসাবা, তাহলে এখানে হবে a sin ওমেগা মানে কি, ওমেগা মানে 2π/T, স্মল t এর জায়গায় বসাবো t/2 মাইনাস কি থাকতেছে kx, বুঝো t কাটা 2 কাটা, তাহলে sin পাই মাইনাস kx। এই যে দেখাই, all sin 10 cos sin 180 মানে পাই মাইনাস kx, sin 180 মাইনাস kx, তার মানে sin এর ঘরেই আছে 180 মানে সাইনই থাকবে, তাহলে কি আসতেছে sin kx। তাহলে এটার বদলে আমরা লিখতে পারবো a sin kx, এই পুরোটার জায়গায় আমরা লিখতে পারবো a sin kx। ওকে, এরপর ওইটা sin 180 প্লাস kx হবে, তার মানে 10 এর ঘরে ঢুকে গেল, এখানে তো একটা মাইনাস ছিলই, a sin 180 প্লাস kx মানে মাইনাসের sin kx, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে আলটিমেটলি এটাকে মুছে আমরা লিখতে পারবো a sin kx। এবার এই দুইটাকে যোগ দিলে আমরা কত পাবো, এই দুইটাকে যোগ দিলে আমরা পাবো 2a sin kx। এগুলো কত সময়, t/2 সময়ের ছবির সিনারিটা এরকম হবে, ছবিটা একেও দেখাবো, প্যারা নাই। এরপরে টাইমের মান কত দিব, টাইমের মান দিব 3t/4, 3t/4। ওকে, ওই যে এখানে টাইমের মান 3t/4 বসাবা, তাহলে a sin ওমেগা মানে 2π/T, আর টাইমের মান বসাবো 3t/4 মাইনাস kx, তাই তো। এবার দেখো t কাটা 2 কাটা 3π/2 মানে 270 ডিগ্রি। এই যে দেখো all sin 10 cos sin 190 290 390 মানে 270 মাইনাস kx, যেহেতু 270 মানে 3টা 90, তার মানে সাইন হয়ে যাবে cos। এবার প্লাস না মাইনাস, দেখো 190 290 390 মাইনাস, তার মানে 10 এর ঘরে, তার মানে মাইনাস হবে। তাহলে পুরোটার জায়গায় আমরা লিখতে পারি sin 270 মাইনাস kx মানে মাইনাসের cos kx। তাহলে আমরা পুরোটাকে মুছে আমরা এখানে লিখতে পারবো মাইনাসের a cos kx, আর সিমিলারলি sin 270 প্লাস kx মানেও মাইনাসের cos kx, মাইনাসের cos kx আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে পাবো a cos kx। দুইটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 0। তার মানে 3t/4 সেকেন্ড পরও স্থির তরঙ্গটা আমরা কি দেখবো, 0, মানে আমাদের বিস্তার হবে 0। এরপরে 3t/4 গেল, এরপর কি আছে ভাইয়া, t/4 t/2 3t/4 এবং ক্যাপিটাল টা বসানোর পর দেখবা এটা এরকমই আসে, a sin kx আসে, এটা আবার সেম জিনিসটা রিপিট হবে, a sin kx হবে, এবং ফাইনালি আমরা পাবো মাইনাস 2a sin kx। তো বুঝো এটা আমরা কি করলাম, এটা আমরা যেটা করলাম যে বিভিন্ন সময়ে স্থির তরঙ্গের লব্ধি সমীকরণটা কি হবে সেটা দেখলাম। এখন এটাকে আমরা চিত্রায়িত করব, কি করব, চিত্রায়িত করব। ওকে, চলো এটাকে আমরা চিত্রে তুলি, তাইলেই সবকিছু সুস্পন্দন স্পন্দন সব বিন্দু ক্লিয়ার হয়ে যাবে। তো চিত্রায়িত করি, চিত্রায়িত করার জন্য দেখো ভাই, আমরা y অক্ষ নিলাম,
ওয়াই অক্ষ নিলাম, আর আমরা নিব এক্স অক্ষ। এই যে একটু সমান গ্যাপ দিয়ে দিয়ে নেই চিত্রটা সুন্দর করার জন্য। আমি পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সো এবার দেখি, চলো এক্সপ্লেনেশনটা দেখি। রেডি? এক্সপ্লেনেশনটা হচ্ছে যে আমি এই জিনিসটাকেই চিত্রে আঁকবো, যে বিভিন্ন সময়ে যে আমি ছবিটা তুলছি, ছবিটা দেখতে কেমন। যে আমি টি ইজ ইকাল টু একটা স্থির তরঙ্গের বদ্ধ প্রান্তে প্রতিফলনে 0 সেকেন্ডে আমি যে ছবিটা তুলেছি, সেই ছবিটা দেখতে কেমন সেটা আমরা এখানে আঁকবো। টি ইজ ইকাল টু 0 সেকেন্ডের ছবিটা আমরা আঁকবো এখানে। তারপরে টি ইজ ইকাল টু t/4 সেকেন্ডের ছবিটা আমরা আঁকবো এইখানে। টি ইজ ইকাল টু t/2 সেকেন্ডের ছবিটা এখানে আঁকবো। টি ইজ ইকাল টু 3t/4 সেকেন্ডের ছবিটা আমরা এখানে আঁকবো। এবং ফাইনালি একটু একটা লাইন কম দিয়ে দিছি ভুলে, এটাকে একটু উপরে উঠে এই দেখো। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আর এখানে টি ইজ ইকাল টু টি এর ছবিটা এখানে আমরা আঁকবো। এখন তোমরা একটু খেয়াল করে দেখবা, ছবি যে আঁকবো, এই যে মানে হচ্ছে এই যে নেট সরণ, এটা কার উপর নির্ভর করছে? এক্স এর উপর নির্ভর করছে। এক্স এর উপর নির্ভর করে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? যে এখানে এক্স এর মান ভিন্ন ভিন্ন মানের জন্য এটা ভিন্ন ভিন্ন আসবে। এখানে তো কোনো কিছুই না, 0। এখানেও এক্স এর উপর নির্ভর করছে, তার মানে যেখানে যেখানে এই রাশিগুলো আছে এক্স এর উপর নির্ভর করে ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটা কিন্তু ওয়াই এর ভ্যালুগুলো, এগুলো কিন্তু সব ওয়াই এর ভ্যালুগুলো। আমরা এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই কে আঁকবো। এক্স এর সাপেক্ষে ওয়াই কোথায় আছে? ওকে, রেডি? তো প্রথমে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে আমার নেট হচ্ছে -2a sin kx। তাহলে এক্স এর মান যদি 0 হয়, তাহলে এটা কত হয়ে যাবে? 0 sin kx এর মান 0 0 0। এখন এই এক্স এর মান কত কত বসাবো ভাই? তুমি এক্স এর মান এই কয়টা বসাবা? দেখো, একটা তরঙ্গকে 4 ভাগ করো, λ/4, λ/2, 3 λ/4, λ/4, λ/2, 3 λ/4, ফাইনালি হচ্ছে ল্যামডা। এই 4টা মান বসাবো এক্স এর। তো আমি 4টা মান একটু সিলেক্ট করি। এটা মনে করো, এই পয়েন্টটা মনে করো λ/4, আমি লিখবো না, হিজিবিজি হয়ে যাবে। এটা হচ্ছে λ/2, এটা হচ্ছে 3 λ/4, এবং ফাইনালি এটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে, একটু বড় করে আঁকি তাহলে সুন্দর লাগবে। মানে এক্স মানে অবস্থান, এই অবস্থানগুলো কত হইতে পারে? 1 মিটার, 2 মিটার, 10 মিটার, কত পর্যন্ত, সেটা আমরা ল্যামডাকে ভাগ করে লিখবো। এটা মানে 0 অবস্থান, এটা হচ্ছে λ/4 অবস্থান, এটা হচ্ছে λ/2 অবস্থান, 3 λ/4, এবং ফাইনালি ল্যামডা। এই অবস্থান, এই 4টা অবস্থানে আমরা দেখতে চাই ওয়াই এর মান কত। রেডি? এখানে এক্স এর মান ফার্স্টে 0 বসাও, তাহলে ওয়াই এর মান আসবে কত? 0। তারপরে এখানে এক্স এর মান λ/4 বসাও। দেখো, এটা হচ্ছে -2a sin k, মানে হচ্ছে 2π/λ, এটা সবাই জানি। আর এক্স এর মান হচ্ছে λ/4 বসালাম, ল্যামডা ল্যামডা কাটার 2 দুগুণে 4, তাহলে sin π/2 মানে কত? sin 90। sin 90 এর মান কত? 1। 1 এর সাথে -2a গুণ দিলে কত? 1 এর সাথে -2a গুণ দিলে -2a। তো -2 এটা একটু চিহ্নিত করে নেই। y এর মান সর্বোচ্চ +2a থেকে কত হবে? -2a। তাহলে ভাই λ/4 অবস্থানে কণার যে সরণ সেটা কত পাচ্ছি? -2a পাচ্ছি। এটা সেই -2a। এই যে λ/4 অবস্থানে কণা হচ্ছে -2a। আবার ওই সমীকরণে x এর মান λ/2 বসাও। λ/2 বসালে এই টু কাটা চলে যাবে, ল্যামডা ল্যামডা কাটা, sin পাই মানে 180, sin 180 মান 0, তাহলে λ/2 তে 0। দেখো সেম জিনিসটা রিপিট হবে, তবে 3 λ/4 হবে +2a। ওই সমীকরণে 3 λ/4 বসাও, দেখবা +2a। ওই সমীকরণে ল্যামডা বসাও, দেখবা -2a পাচ্ছ আবার। তারপরে এই পয়েন্টগুলো আমরা পাচ্ছি। দেখো কয়টা পয়েন্ট পাচ্ছি? একটা, সরি, এই যে 0 0, এইটা, এটা, 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 এই 4টা পয়েন্টকে, 5টা পয়েন্টকে আমরা যদি সাইনের সমীকরণ অনুযায়ী অ্যাড করে দিই, তাহলে আমরা এটা হচ্ছে যেই চিত্রটা পেলাম, এটা হচ্ছে t/0 সেকেন্ডে স্থির তরঙ্গটা দেখতে এরকম হবে। t
টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে স্থির তরঙ্গটা দেখতে এরকম হবে। এটা টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে। রেডি গেল। এটা মানে এক্স এর আমরা ভিন্ন ভিন্ন মান বসিয়েছি। কত মান বসিয়েছি? λ/4 বসিয়েছি, λ/2 বসাইছি, 3 λ/4 বসাইছি এবং ফাইনালি λ বসাইছি। এই ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা দেখতে পাচ্ছি কণাগুলো এইভাবে দুলবে। এটা মানে কি তরঙ্গ সামনে যাচ্ছে না, এটা মানে হচ্ছে এখানে যে কণাটা আছে সেই কণাটা এটুকু বিস্তার নিয়ে দুলতেছে, এখানে যে কণাটা আছে সেটা এটুকু নামতেছে, এখানে কণাটা এটুকু, এখানে কণাটা সর্বোচ্চ নামতেছে, তার মানে এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। তারপর নামতেছে নামতেছে নামতেছে, আবার দেখো এখানে কণাটা উপরে উঠতেছে, এটুকু উঠতেছে, এটা এটুকুই উঠতেছে, এটা এটুকুই উঠতেছে, বাট এখানে কণাটা সর্বোচ্চ উঠতেছে, তার মানে এটা আবার সুস্পন্দ বিন্দু। এগুলো আবার সুস্পন্দ বিন্দু না, এগুলো উঠতেছে নামতেছে, বাট সর্বোচ্চ যে উঠতেছে সেটাই সুস্পন্দ। দেখো সুস্পন্দ বিন্দু পাচ্ছ λ/4 এর বিজোড় গুণিতকে, λ/4 এর বিজোড় গুণিতকে। দেখছো একটা λ/4, তিনটা λ/4 এ তুমি সুস্পন্দ বিন্দুটা পাচ্ছ। এরপর এই লাইনে t/4 এ আঁকবো, t/4। দেখো t/4 এ y নেট 0, তার মানে আমরা বলতে পারি t/4 এ এই প্রত্যেকটা কণার, এখানে যত কণা আছে তার কারো কোনো সরণ থাকবে না। তার মানে এই যে λ/4 এ যে কণাটা আছে এটার কোনো সরণ থাকবে না, এখানে যত কোটি কণা থাকুক কারো কোনো সরণ থাকবে না। তার মানে তুমি যখন স্থির তরঙ্গের ছবিটা তুলতেছো t/4 সেকেন্ডে দেখবা কোনো কণাই কাঁপতেছে না, সব একই লেভেলে। জিনিসটা এরকম, এখানে ধরো 100টা কণা, এখানে 100টা কণা, এই যে এরা নিচে নামছে, এটা উপরে উঠছে, এবার এই যে এইভাবে আসবে, এই যে এইভাবে আসবে, এসে যে লেভেলে আসছে, দেখো ও এবার উপর থেকে নিচে নামবে, ও নিচ থেকে উপরে উঠবে, এই যে লেভেলে আসছে। লেভেলে আসা মানে কি? এই যে এই লাইনের উপর আসা মানে কি প্রত্যেকের সরণ 0, এবং এই লাইনটা তুমি t/4 সেকেন্ডে দেখতে পাবা, এরকম লাইন যেখানে প্রত্যেকের সরণ 0। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কোনো, এক্স এর সাপেক্ষে কোনো ওয়াই এর মান পাবা না, কত সেকেন্ডে? t/4 এ। এবার t/2 তে, t/2 তে আমরা আবার দেখবো, দেখো এই পয়েন্টগুলো ফিক্স করে, এটা λ/4, λ/2, 3 λ/4 এবং ফাইনালি λ, পয়েন্টগুলো ফিক্স করলাম। এবার দেখো ভাই এখানে এটা হচ্ছে 2a sin kx, অর্থাৎ এক্স এর মান 0 বসালে 0, এক্স এর মান λ/4 বসালে তুমি পাবা হচ্ছে প্লাসের 2a। তো এখানে প্লাস মাইনাস 2a এটা আমি ফিক্স করে দিই, এটা মনে করো প্লাসের 2a, ঠিক এটুকু কাট করে এটা হচ্ছে মাইনাসের 2a, তাই না? ওকে, সো আমরা যেখানে ছিলাম যে যখন আমরা এই যে t/2 সেকেন্ডে λ/4 বসাবো তখন কিন্তু দেখবা প্লাস 2a পাচ্ছ, সমীকরণ বসায় দেখো প্লাস 2a পাচ্ছ। λ/2 বসালে 0 পাবা, 3 λ/4 বসালে মাইনাসের 2a পাবা, মানে এই পয়েন্টটা পাবা, এবং এটাতে আবার 0 পাবা। তার মানে গ্রাফটা হবে এই যে সাইনের গ্রাফ, এই যেভাবে উঠবে এখানে নামবে, আবার এখান থেকে উঠে এখানে উঠে এখানে নামবে। সেটা হচ্ছে কোন সেকেন্ডে দেখতেছি আমরা? t/2 সেকেন্ডের ছবিটা। তার মানে দেখো 0 সেকেন্ডে কণাগুলো যে এইভাবে ছিল, এবার নামতেছে নামতেছে নামতেছে, t/4 এইভাবে চলে আসলো, t/4 এইভাবে আসার পর t/2 তে আবার কণাগুলো এই যে এইভাবে গেল, বুঝছো? সবগুলো কণা। মজার ব্যাপার হচ্ছে এখানে যে কণাটা আছে এই কণাটা কিন্তু সর্বোচ্চ এই বিস্তারেই উঠানামা করতেছে, আর এখানে যে কণাটা আছে সুস্পন্দ বিন্দু সেটা কিন্তু এই বিস্তারে উঠানামা করতেছে। দেখো 0 সেকেন্ডে সে নিচে এতটুকু ছিল, t/4 এই, মানে এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তারে দুলতেছে, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। এখানে এক একটা কণা কিন্তু এক এক বিস্তারে দোলে, দেখছো এক একটা কণা কিন্তু এক এক বিস্তারে দোলে স্থির তরঙ্গে। 3t/4 আবারও 0 গতানুগতিক, এবং ফাইনালি ক্যাপিটাল টি সময় পর তোমরা যাচাই করে দেখবা, পয়েন্টগুলো ফিক্স করে নি, ক্যাপিটাল টি সময় পর আবারও এই রিপিটটা পাবা, এই যে এই রিপিট, 0 সময় 0, এটাতে সর্বোচ্চ, এটাতে 0 এবং এটাতে সর্বোচ্চ, এবার এখানে 0, আবারও সেম রিপিটটা তোমরা পাবা, মানগুলো বসায় দেখো সেম রিপিটটা পাবা। তো এখানে একটা জিনিস খুবই লক্ষণীয়, লক্ষণীয় জিনিসটা হচ্ছে এটাই যে এই যে এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এগুলো নিস্পন্দ, একটা দুইটা তিনটা নিস্পন্দ, দেখো অলওয়েজ নিস্পন্দ। এই পয়েন্ট এখানেও নড়তেছে না, একটা দুইটা তিনটা এখানেও নড়তেছে না, এই পয়েন্ট এখানেও নড়তেছে না, দেখছো এগুলো হচ্ছে নোটস, এই পয়েন্টগুলো এখানেও নড়তেছে না, এগুলো নোটস। কেমন জানি মনে হচ্ছে এদেরকে কেউ পেরেক মেরে রাখছে, এগুলো হচ্ছে নোটস, নিস্পন্দ 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 নিস্পন্দ, এরা এখানেও নড়তেছে না, নিস্পন্দ নিস্পন্দ। সুস্পন্দ বিন্দুগুলো এখান থেকে, এই যে এখান থেকে জার্নি স্টার্ট করে উপরে উঠছে, এখানে কিন্তু থেমে নাই, সে আবার উপরে উঠছে, তাই না? আবার এখানে থেমে নাই, সুস্পন্দ বিন্দুগুলো সর্বোচ্চ বিস্তারে দুলতেছে, কেন আরো অসংখ্য কণা আছে যারা এত সর্বোচ্চ বিস্তারে দুলতে পারতেছে না, কারণ এখানে এই একটা
তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সুস্পন্দ বিন্দু আর একটা দুইটা তিনটা নিস্পন্দ বিন্দু, তার মানে সুস্পন্দ বিন্দু যে কটা হবে নিস্পন্দ বিন্দু তার চেয়ে এক বেশি হবে। সো এই চিত্র তোমার কখনোই এক্সামে আসবে না, বাট এটা আমি জাস্ট তোমাকে ভিজুয়াল করে দেখাইলাম যে এটা কিন্তু ভাইয়া একটাই মানে হচ্ছে একটা স্থির তরঙ্গে সৃষ্ট বিভিন্ন সময়। জিনিসটা এরকম, এই যে এখান থেকে স্টার্ট, এই যে নামতেছে কণাগুলো এখানে নামছে, এই যে নামতেছে এই কণাগুলো, আবার না আবার এখান থেকে নামতেছে উঠতেছে এই যে এখানে, আবার এখান থেকে উঠতেছে এখানে শেষ। এই জিনিসটা রিপিট হয় স্থির তরঙ্গে পুরোটা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো একবার আঁকিও তাইলেই হবে, তোমার অন্য কাউকে বোঝাতে হবে না, খালি স্থির তরঙ্গের ইমেজটা তোমার মাথায় আমি সেট করলাম, অবশ্যই এটা বদ্ধ প্রান্তে প্রতিফলনের জন্য। সো ডান। আমাদের এখানে জরুরি কি এই বক্স আর এটা দরকার নাই, তুমি এটা জাস্ট একবার বুঝলেই হবে। জরুরি হচ্ছে এগুলো, এই সূত্রগুলো। সো চলো এই জরুরি জিনিসগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারি কিনা দেখে নেওয়া যাক। অঙ্ক করার আগে স্থির তরঙ্গের এই যে বৈশিষ্ট্যগুলো বইয়ে আছে, এই বৈশিষ্ট্যগুলো পড়বা। এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সেগুলো এখানে বৈশিষ্ট্য আকারে দেওয়া আছে। ওকে, নেক্সট। সেবার অঙ্ক করি, চলো। এই অঙ্কগুলো খুব সুন্দর সুন্দর অঙ্ক, এগুলো আমাদের ইসাক স্যারের বইয়ে আছে অঙ্কগুলো। তো চলো অঙ্কগুলো আমরা পারলে স্থির তরঙ্গ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সমান বিস্তার এবং কম্পাঙ্কের দুইটা তরঙ্গ, এটা হচ্ছে কত, একটা হচ্ছে y1 সমান a/2 sin ওমেগা টি মাইনাস kx, আর এটা হচ্ছে y2 সমান a/2 sin ওমেগা টি প্লাস kx। একটি তার বরাবর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর আপতিত হয়, স্থির তরঙ্গ সৃষ্টি করে। ওকে, এটা তার বরাবর বিপরীত দিক থেকে এসে আপতিত হয়। তো এখানে এ কে এর মান ওমেগার মান দিয়ে দিছে। উপরিপাতিত তরঙ্গ দুটির বেগ নির্ণয় করো। তখন এদের বেগ তো কমন বেগ, যেহেতু ওমেগা সেম বেগও সেম, তাহলে বেগ বের করতে বলছে। সো ভাইয়া আমরা উপরিপাতনের জন্য লিখতে পারি y নেট সমান y1 প্লাস y2। y1 কত, y1 হচ্ছে a/2 sin ওমেগা টি মাইনাস kx, আর y2 হচ্ছে a/2 sin ওমেগা টি প্লাস kx। তো লব্ধি সমীকরণ কত হবে, এখানে a/2 কমন যাবে, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, তাহলে 2 sin a cos b, তাই না? এ হচ্ছে লব্ধি সমীকরণ। ওকে, লব্ধি সমীকরণ y নেট। আমাকে বলছে তরঙ্গ দুটির বেগ, লব্ধি সমীকরণ বের করলাম। এবার বেগ কেমনে বের করে আমরা জানি, আমরা যদি ওমেগাকে কে দ্বারা ভাগ করি তাহলে আমরা বেগ পেয়ে যাই, তাই না? এর আগে দেখিয়েছি, আগের ক্লাস করতে হবে। ওমেগা কত, ওমেগা কত 78.5, কে কত 3.14। আচ্ছা, এটা রেডিয়ান পার সেকেন্ড, এটা পার সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার পার সেকেন্ডে এককটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে 78.5 ডিভাইডেড বাই 3.14, 25 সেন্টিমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বেগের মান। পরের প্রশ্ন, 2.33 সেন্টিমিটার দূরে কণার কম্পনের বিস্তার, মানে এরা উপরিপাতিত হলো, তো এত দূরত্বে কণার বিস্তার বের করব। তাহলে y নেটের ইকুয়েশনটা কি ছিল, y নেটের ইকুয়েশন ছিল 2 a/2 sin ওমেগা টি cos kx, অর্থাৎ আমি cos kx কে আগে লিখলাম, এরপর লিখলাম sin ওমেগা টি, স্থির তরঙ্গ, তাই না? এখন এই স্থির তরঙ্গ থেকে বলছে 2.33 সেন্টিমিটার দূরে কম্পনের বিস্তার বের করো। তাহলে x এর মান বলছে 2.33 সেন্টিমিটার, কম্পনের বিস্তার মানে a, তোমরা জানো এই kx যুক্ত রাশিটাকে আমরা a ধরি, a প্রাইম লিখি যেহেতু এখানে অলরেডি a আছে। a কত, 2 কাটা, তাহলে এটা হবে a cos kx। জাস্ট এখানে এর মান কত, এর মান হচ্ছে, এর মানটা কত, এই যে 2 মিলিমিটার, 2 মিলিমিটারকে আমরা 2 × 10⁻³ লিখলাম। cos k কত, k হচ্ছে 2π/λ, ল্যামডা কত, ল্যামডা কি দিছে, না ল্যামডা দেয় না, ল্যামডা বের করে নিতে হবে। তো x হচ্ছে 2.33 সেন্টিমিটার, অর্থাৎ 2.23 সেন্টিমিটারকে মিটার নিলে 0.0233 মিটার। আর k এর মান হচ্ছে 2π/λ, ল্যামডাটা যেহেতু দেয়নি, ল্যামডাটা একটু আলাদা করে এখানে বের করি। আমরা জানি v is equal to f lambda, lambda is equal to হবে v by f। v কত, 25 সেন্টিমিটার পার সেকেন্ড, আর f কত, f হচ্ছে ওমেগা থেকে বের করে নিব, ওমেগা সমান 2πf,
এই যে ওমেগা সমান 2 পাই এফ, সুতরাং এফ হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, 78.5/2 পাই, এটা হচ্ছে এফ। তাহলে এফ এর মান হচ্ছে 78.5 ডিভাইডেড বাই 2 পাই মানে 2 পাই গুণ, এখানে কত হবে? এটা কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডে নিলেই বেটার, সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ, তাহলে 0.25। তাহলে কত হচ্ছে দেখি তো, 0.25 ইন্টু 2 ইন্টু 3.14 ডিভাইড বাই 78.5, মানে আমরা আগে বেগটা বের করে নিলাম, বেগ বের করল, সরি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করলাম, এটা হবে 1/50 আসতেছে, 1/50। তাহলে এখানে 1/50 বসিয়ে দাও, 1/50 বসিয়ে দিলাম। তাহলে এইবার এই পুরোটা আগে হিসাব করি, কষ্ট করে তরঙ্গ দৈর্ঘ্য বের করে এখানে বসালাম। এখন এই কজের পরে এই অংশটা রেডিয়ান মোডে নিয়ে করতে হবে। কস 50 উপরে গুণ হবে 100 পাই, 100 পাই ইন্টু 0.0233, 0.5 ইন্টু 2, তার মানে এটা আসতেছে 1.5 ইন্টু 2 মানে 1 মিলিমিটার, 1 ইন্টু 10⁻³ মিটার মানে 1 মিলিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে বিস্তারের মান, মানে 2.33 সেন্টিমিটার দূরে যেই কণাটা আছে সেই কণাটার বিস্তার হচ্ছে 1 মিলিমিটার, বুঝছো? গেল। এরপরে 3 নম্বর কোয়েশ্চেন, যে তরঙ্গদয়ের উপরিপাতনের ফলে, ও আচ্ছা এটাই তো শেষ, খ নাম্বার। এবার আরেকটা উদ্দীপক, নিচে আচ্ছা একটি তারে নিচের সমীকরণ অনুযায়ী কম্পিত হয়, এক্স এবং ওয়াই সেন্টিমিটারে দেওয়া, তার মানে এখানে যে এক্স আছে ওয়াই আছে এগুলো সব সেন্টিমিটারে দেওয়া। তো বলছে যে তরঙ্গদয়ের উপরিপাতনের ফলে উপরোক্ত স্পন্দনের সৃষ্টি হয় তাদের সমীকরণ বের করো। এই স্পন্দনটা কি বোঝা যাচ্ছে, কে এক্স প্লাস মাইনাস আকারে নাই, তাহলে স্থির তরঙ্গ। তো এই স্থির তরঙ্গটা যেই দুইটা আলাদা আলাদা তরঙ্গের মাধ্যমে গঠিত তাদের সমীকরণ বের করতে বলছে। আমরা এটাকে ভেঙে আলাদা আলাদা সমীকরণ আমরা বের করব। কিভাবে করব? আচ্ছা এটাকে আমরা লিখি ওয়াই নেট। নেট সমীকরণটা কি? ওয়াই নেট হচ্ছে, আমরা জানি এটা যদি একটু সাজায় লিখি, যেহেতু মাইনাস নাই সমস্যা নাই, এটা হচ্ছে 2a cos kx sin ওমেগা টি, এটা হচ্ছে আমাদের ওয়াই নেট, এটার মতো করে সাজায় লিখলাম। আর আমাদের যেটা দেওয়া আছে সেটা কত, 6 cos pi x/3 sin 30 pi t। ওকে, সো এই ওয়াই নেট যেই দুইটা ইকুয়েশনের মাধ্যমে গঠিত তাদেরকে বের করতে বলছে। সো আমি এটাকে রিভার্স ক্যালকুলেশন করব। কেমনে? আমি এখানে 6/2 দিলাম, এখানে একটা 2 গুণ দিলাম, তাহলে সাইন ওমেগাটিকে সামনে লিখলাম আর cos পাই x/3 কে পিছনে লিখলাম। তাহলে দেখো তো সমস্যা নাই তো, 2 sin a cos b, সূত্র কি বলো? 2 sin a cos b সূত্র কি হবে? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এখানে হবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। 6/2 মানে 3, 3 যদি এর সাথে গুণ দিয়ে দিই তাহলে আমরা পাবো 3 sin ওমেগা টি প্লাস π/3x প্লাস এখানে পাবো 3 sin ওমেগা টি মাইনাস π/3x। ওকে, সো এবার জাস্ট এই যে ওমেগার মান কত ছিল ভাই, 30 পাই, এটা বসাইলেই হয়ে গেছে। তাহলে দেখো 3 sin ওমেগা মান হচ্ছে 30 পাই প্লাস π/3x প্লাস 3 sin ওমেগা মান হচ্ছে 30 পাই টি মাইনাস π/3x, এবং এরাই হচ্ছে দুইটা আলাদা আলাদা তরঙ্গ। এটা হচ্ছে একটা y1 আর এটা হচ্ছে একটা y2, এবং এরা মিলিত হয়ে সৃষ্টি হচ্ছে এই স্থির তরঙ্গটা। দ্যাটস ইট, বুঝছো? তাহলে তাদের সমীকরণ আমরা বের করে ফেললাম, খুবই সহজ। কিন্তু পরের প্রশ্ন, তারের দুটি নিকটতম বিন্দু যারা সর্বদাই স্থির অবস্থায় থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা তোমাদের এইচডব্লিউ দিলাম। দুটি নিকটতম বিন্দু যারা সর্বদাই স্থির অবস্থায় থাকে তারা কি নিস্পন্দ বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। সেখানে ল্যামডাটাকে বের করতে পারবা না, পারা উচিত। ল্যামডা কেমনে বের করে দেখো, ল্যামডা মানে হচ্ছে v/f। তাহলে আমার আগে ওমেগা থেকে ভি বের করে নিব, সরি ওমেগা থেকে এফ বের করে নিব। ওমেগা মানে 2πf আর ওমেগা মানে 30 পাই, তাই না? 30 পাই সমান 2πf,
পাই পাই কাটা 30/2 মানে 15, তাহলে ওমেগা 15 হার্জ, এটা হচ্ছে আমাদের এফ। আর লাগবে কি ভি, ভি মানে কি ভাইয়া, আমরা সবাই জানি ভি মানে ওমেগা বাই কে। ওমেগা কত, ওমেগা হচ্ছে 30 পাই, আর কে হচ্ছে এই যে কে এক্স π/3, কে হচ্ছে π/3, পাই পাই কাটা 3 × 90 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে বেগ। আচ্ছা, যেহেতু এক্স এর মান সেন্টিমিটারে দেওয়া, তাহলে বুঝতে হবে এখানে মিটার পার সেকেন্ড দিলে হবে না। এক্স এর মান যেহেতু সেন্টিমিটার, এই যে এক্স কি সেন্টিমিটার দেওয়া আছে না, এক্স ও ওয়াই সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারের সাথে একটু যেটা আছে সেটা তো অবশ্যই সেন্টিমিটারে আছে, তাহলে কে, কে মানে 2π/λ, তাহলে এটা কিভাবে আছে সেন্টিমিটারে, তাহলে আমরা এটা একটু ক্যালকুলেট করলে কত হয় ভাইয়া ল্যামডার মানটা, ল্যামডার মান কত হবে। আচ্ছা, আমরা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করব, এখানে এত ভেজাল করার কিছু নাই, এই যে এখানে আমরা এভাবে করতে পারি যে ভি, এগুলো সব সেন্টিমিটারে কিন্তু দেওয়া, তাহলে ভি কিন্তু আসবে 90 সেন্টিমিটার পার সেকেন্ড, বুঝো, কারণ এই যে এটার সাথে এক্স যে গুণাকার আছে সেন্টিমিটার আছে, সো তুমি ওটা দিয়ে যে বের করবা সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। এফ মানে কি, ওমেগা সমান 2π, এফ মানে ওমেগা বাই 2π, তাই না। তাহলে এখানে মূলত আমরা লিখতে পারি ল্যামডার ডিরেক্ট সূত্র মুখস্থ রাখতে পারি 2π/v/ওমেগা, 2π/v/ওমেগা, তাহলে মান বসায় দিই 2π, ভি কত 90 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ওমেগা হচ্ছে 30 পাই, এগুলো সেন্টিমিটার আসতেছে সব, পাই পাই কাটা 3 × 90, 3 × 6, ল্যামডা আসতেছে 6 সেন্টিমিটার, মিলছে সবার, ল্যামডা কিন্তু 6 সেন্টিমিটার আসতেছে। সেখানে 15 হার্জ দেওয়া দরকার নেই আগে ভাগে, নাহলে ঝামেলা হয়ে যেতে পারে, যেহেতু সব সেন্টিমিটারে দেওয়া, সো সেন্টিমিটারই করতে হবে আমাদের। তো ল্যামডা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে λ/2, পরপর দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব 6/2, তার মানে কত 3 সেন্টিমিটার, বুঝছো। আগের বার যে এফ বের করছি, এফ বের করে কিন্তু এটা হচ্ছে না, কারণ এফ যখন বের করতেছে আবার সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার কাহিনী থাকে, এই কারণে ওমেগাও সেন্টিমিটারে আছে, মানে রেডিয়ান, ওমেগা তো রেডিয়ান পার সেকেন্ডে আছে, ওমেগার থেকে আমরা এফ থেকে ওমেগা বের করলাম, তারপরে ভি সেন্টিমিটারে থাকলে অ্যান্সারটা সেন্টিমিটার আসলো, λ/2 মানে 3 সেন্টিমিটার। শেষ। পরের প্রশ্ন বলছে কি x = 4 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দুর সর্বোচ্চ সরণ কত। ওকে, সর্বোচ্চ সরণ 4 সেন্টিমিটার দূরে সর্বোচ্চ সরণ, ভাইয়া সর্বোচ্চ সরণ, সরণ কোত্থেকে পাই। আচ্ছা, এটাই তো সরণের সমীকরণ, ওইটাই হচ্ছে সরণের সমীকরণ, y সমান 5 sin πx/12 cos 48 πt, এটাই তো সরণের সমীকরণ। তো 4 সেন্টিমিটার দূরে অবস্থিত যদি বিস্তার কত বলতো, তাহলে আমি এটা নিয়ে কাজ করতাম, এটাই তো বিস্তার নির্দেশ করে, তাহলে a সমান 5 sin πx/12, তাহলে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার বিস্তারটা আমরা এখান থেকে পেতে পারি, তাই না। তাহলে সর্বোচ্চ সরণ মানেই তো বিস্তার। দেখো বলছে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত কণার সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ কি, সর্বোচ্চ সরণ মানে বিস্তার, তখন এই যে এটা বের করতে বলছে, বিস্তার বের করবো, বিস্তার কত a, কত দূরে 4 সেন্টিমিটার দূরে, তাহলে এখানে 4 বসায় দাও, 5 sin, এখানে হবে π/4/12, 3 দ্বারা কাটলে 3 × 4 = 12, তাহলে sin π/3, sin π/3 মান কত ভাইয়া, sin π/3 মানে 60 ডিগ্রি, √3/2, তাহলে 5√3/2, তো 5√3/2 করলে এটা হবে 4.33, এটা কি মিটার না সেন্টিমিটার দেখি, সব যেহেতু xy সেন্টিমিটার দেওয়া, মানে এটা সেন্টিমিটার দেওয়া, তো এটা হবে সেন্টিমিটার, মিটার দেখলে মিটার নিতাম। এই হলো 4 সেন্টিমিটার দূরে অবস্থিত সর্বোচ্চ সরণ, বা সর্বোচ্চ সরণ মানে বিস্তার, বিস্তার কোনটা, এটা এখানে x এর মান বসাই দিলে আমি কোণার বিস্তার পেয়ে যাব, শেষ। যদি বলতো এত সেকেন্ডের সরণ, তাহলে টাইমের মান বসায় x এর মান বসায় y এর মান বের করতাম, আর কিছুই না। পরের প্রশ্ন, তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলো কোথায় অবস্থিত, নিস্পন্দ বিন্দুগুলো কোথায় অবস্থিত বলো, তার বরাবর নিস্পন্দ বিন্দু অবস্থান বের করব। দেখো এটা তুমি বলতে পারবে না λ/4 জোর, λ/4 এর জোর গুণিতকে নাকি বিজোড় গুণিতকে, দেখি আমরা কেমনে কি বের করা যায়। 5 sin, গিভেন ইকুয়েশনটা কি, πx/12 cos 48 πt, নিস্পন্দ বিন্দু নির্ভর করবে এই যে এটার উপর, এখানে sin থিটার মান 0 হলে এই আমার a এর মান 0 মানে নিস্পন্দ বিন্দু, তাহলে sin থিটা πx/12 এটা কত হইতে হবে, 0 হইতে হবে। আচ্ছা, sin কত ডিগ্রির মান 0 বলো, sin কত ডিগ্রির মান 0,
সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে সাইন 0, সাইন 180 ডিগ্রি মান 0 মানে পাই, তারপরে ডট 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 সাইন n পাই, তাই তো? এটা একটু আগে দেখে এসেছি। নিস্পন্দ বিন্দুর অবস্থান মানে x এর মান চাইছে, নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে এটা সমান 0 হলে, এটা অলরেডি শিখছো। তাহলে x এর মান কত আসতেছে, সব যদি কাটাকাটি করে দিই, পাইও যদি কাটাকাটি করে দিই, x এর মান আসবে 0, 12, 24, তারপর 36, ডট 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 n ইন্টু 12 মানে 12m। তাহলে তার বরাবর নিস্পন্দ বিন্দুগুলো কোথায় অবস্থিত, এই যে এখানে অবস্থিত, এত এত সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দুগুলো অবস্থিত, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? x এর মান চাইছে, আমরা সিম্পলি x এর মান বের করলাম, যে 0, 12, 24, 36, 48 অর্থাৎ 12n ডিস্টেন্স গুলোতে, 12n সেন্টিমিটার ডিস্টেন্স গুলোতে আমার নিস্পন্দ বিন্দু অবস্থিত। পরের কোশ্চেন, 12 সেন্টিমিটার দূরে কণার গতিবেগ এত সেকেন্ড পরে কত, মানে বেগ চাইছে। তাহলে এই যে y এর সমীকরণ 5 sin pi x by 12 cos 48 pi t, এটা হচ্ছে সরণের সমীকরণ। এটাকে ডিফারেন্সিয়েট করলে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাবো। তো সময়ের সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করো d dt অফ y, তাহলে আমরা পেয়ে যাবো বেগ। তাহলে বেগ কত পাবো ভাই, দেখো এটা এখানে কোনো সময় নাই, সো এটা তো ডিফারেন্সিয়েট হবে না, এটার মতোই থাকবে। 5 sin, এটা যেহেতু সময়ের উপর নির্ভর করছে না এটা, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো। cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাসের sin থিটা, মাইনাসের sin থিটা কত 48 পাই টি, যাকে থিটা ধরেছো একে আবার ডিফারেন্সিয়েট করলে পাবো 48 পাই, 48 পাই। তাহলে আলটিমেটলি আমরা বেগের সমীকরণ কত পাচ্ছি, বেগের সমীকরণ পাচ্ছি, মাইনাসটা সামনে চলে আসলো, 48 পাই ইন্টু 5 অর্থাৎ মাইনাস 48 পাই ইন্টু 5 সাইন পাই বাই 12 এক্স, এখানে সাইন 48 পাই টি। এই হচ্ছে বেগের সমীকরণ। ওকে, এখন বলছে 12 সেন্টিমিটার দূরে এত সেকেন্ড পর বেগ, তার মানে এই সমীকরণে টাইমের মান বসাবা 0.5 সেকেন্ড আর এক্স এর মান বসাবা 12 সেন্টিমিটার, তাহলে বেগের মানটা পাবা, যা পাবা সেন্টিমিটার পার সেকেন্ডে পাবা। ক্যালকুলেটর হাতে নিবা, হাতে নিয়ে আগে এটা হিসাব করবা, সাইনের পর এটা বসাবা রেডিয়ান মোডে, অবশ্যই সাইনের পর টাইমের মান বসাবা রেডিয়ান মোডে। এখান থেকে একটা ফলাফল আসবে, এখান থেকে একটা ফলাফল আসবে, দুইটা গুণ দিয়ে এটার সাথে গুণ দিবা, বেগের মানটা পেয়ে যাবা সেন্টিমিটার পার সেকেন্ডে। এটা তোমাদের এইচডব্লিউ রইলো, কমেন্ট সেকশনে জানাবা এটার উত্তর কত, অবশ্যই জানাবা। এবং আমাদের লাস্ট স্লাইড বলছে 200 হার্জ কম্পাঙ্কের একটি তরঙ্গ দেয়ালের উপর অবিলম্বভাবে আপতিত হয়। দেয়াল যেহেতু বলছে তার মানে ফিক্সড এন্ড, দেয়াল থেকে কত দূরত্বে কণাগুলোর বিস্তার সর্বোচ্চ সর্বনিম্ন হবে, দেয়াল থেকে কত দূরত্বে কণাগুলোর বিস্তার সর্বোচ্চ ও সর্বনিম্ন হবে। বা বিস্তার সর্বোচ্চ মানে সুস্পন্দ বিন্দু, বিস্তার সর্বনিম্ন মানে নিস্পন্দ বিন্দু। তাহলে কত দূরত্বে, আমরা জানি যেহেতু ফিক্সড এন্ড, এটা কেমন এন্ড, বদ্ধ প্রান্ত, ফিক্সড এন্ড, তার মানে এখানে লিখে নিবা যেহেতু বদ্ধ প্রান্ত দেয়াল, তাহলে λ/4 এর বিজোড় গুণিতকে আমরা সুস্পন্দ বিন্দু মানে সর্বোচ্চ বিন্দু পাবো, আর λ/4 এর জোড় গুণিতকে আমরা সর্বনিম্ন বিন্দু পাবো। ওকে, যেহেতু ফিক্সড এন্ড, এবার λ/4 আগে বের করবা। আচ্ছা আগে ল্যামডা বের করবা, এখান থেকে আগে ল্যামডাটা বের করবা। ল্যামডা কেমনে বের করবা, এখানে শব্দের বেগটা দেওয়া নাই। আচ্ছা একটা ডেটা উঠাইতে এখানে টাইপিস্ট ভুলে গেছে, এখানে শব্দের বেগ দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। সো এই বেগ এবং কম্পাঙ্ক থেকে এখানে ল্যামডাটাকে বের করে নিব, ল্যামডা সমান v/f, এটা মিটারে আসবে, v হচ্ছে 332, f হচ্ছে 200, ক্যালকুলেট করে ল্যামডা বের করবা। এরপর বলবা, সুন্দর করে বলবা, যেহেতু দেয়াল অর্থাৎ বদ্ধ প্রান্তে প্রতিফলিত হবে সেহেতু সুস্পন্দ বিন্দু বা সর্বোচ্চ বিন্দুগুলো থাকবে λ/4 এর বিজোড় গুণিতকে। ল্যামডা বের করছো, এটাকে 4 দ্বারা ভাগ করে বিজোড় 2n+1 নাম্বার দ্বারা গুণ দিবা, ওই গুণিতকের সর্বোচ্চ বিন্দুগুলো, আর সর্বনিম্ন বিন্দুগুলো থাকবে λ/4 এর জোড় গুণিতকে। অনেক সোজা একটা প্রশ্ন, তাই না? আমরা বিটের প্রশ্নে চলে এসেছি। সো বিট তোমাদের নাই, মানে বিট তোমাদের আছে, পরবর্তী ক্লাসে আমরা বিট পড়বো। আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝেছো। আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে সুন্দর করে ক্লাসটা সাজিয়ে তোমাদের কাছে উপহার হিসেবে দিলাম। সো তোমরা এই ক্লাসটা সর্বোচ্চ ইউটিলাইজেশন করবা এবং সবার মাঝে ক্লাসটি ছড়িয়ে দিবা, এই কামনায় আজকের ক্লাসটা শেষ করছি।
কমেন্টে জানিও ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আর ইয়াসিন ভাইয়ের চলমান কোর্সে ভর্তি হতে হলে বন্দিবাসাল ওয়েবসাইটে চলে যেতে পারো, সেখানে আমার চলমান কিছু কোর্স আছে, সেখানে তুমি চাইলে এনরোল করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।